আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি সকলকে আজকের ক্লাসে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডেন্টাল কাস্টিং অ্যালয়। তো আমি এটা তোমাদেরকে দেখাই নি যে আসলে আমরা কি পড়তে চাই। এটা হচ্ছে তোমাদের বিএমডিসি যে ফুল যে কারিকুলাম, তো এখানে বা তোমাদের কার্ড যেটা বলতে পারো। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ কার্ড। আমরা অলরেডি কিন্তু হচ্ছে ফার্স্ট কার্ডের অনেকগুলাই শেষ, অল্প কয়েকটা টপিক বাকি। দেখো এখান থেকে শুধু আমাদের স্ট্রাকচারাল প্রপার্টিটা বাকি, আর বাকিগুলো তোমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে, তোমরা পেয়ে যাবো। সেকেন্ড কার্ড আলহামদুলিল্লাহ সবগুলোই শেষ, থার্ড কার্ডও শেষ। এবার শুধু হচ্ছে আমাদের ফোর্থ কার্ডের মধ্যে আমরা অলরেডি টার্নিশ করোশন সিমেন্ট এগুলো পড়ছি। তো অ্যালয় রিলেটেড কিছু ক্লাস আমাদের বাকি আছে, তাহলে আমাদের ফুল কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এই ক্র্যাশ কোর্সটা। তো এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেন্টাল কাস্টিং অ্যালয়। তো এর মধ্যে আমরা দুই ধরনের অ্যালয় মেনলি পড়ি, সেটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেন্টাল অ্যালয়, আর হচ্ছে অ্যালয় ফর ইনলে ক্রাউন অ্যান্ড ব্রিজ। তাহলে ডেন্টাল কাস্টিং অ্যালয় এর মধ্যে তোমাদেরকে কাস্ট পার্শিয়াল ডেন্টাল অ্যালয় এবং হচ্ছে ইনলে ক্রাউন অ্যান্ড ব্রিজ সম্পর্কে জানতে হবে, মানে ব্রিজের অ্যালয়। তো আশা করি তোমরা এতটুকু শিখছো যে আসলে কাস্টিং কাকে বলে। কাস্টিং নিয়ে আমি বলতেছি না, কাস্টিং হচ্ছে একটা কমন মেথড যেটা ফেব্রিকেশন অফ মেটাল স্ট্রাকচার। আর ঠিক আছে, আউটসাইড দ্য মাউথ, তার মানে তুমি হচ্ছে মেটাল নিলা, মেটাল নিয়ে সেটাকে একটা শেপ দিলা, মনে করো একটা নির্দিষ্ট একটা শেপ দিলা, তুমি একটা ইনলে বানাইলা, ঠিক আছে। ইনলে মানে কি? ইনলে বারবার বলতেছি, ইনলে মানে হচ্ছে একটা টুথের, মনে করো যে কোনো কাস্পকে ইনভলভ না করে মাঝখানে যে অংশটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনলে। আর অনলে মানে কি? সেখানে একটা কাস্প ইনভলভ থাকবে। আর হচ্ছে ক্রাউন মানে হচ্ছে একটা টুথের বাইরের পুরো পোর্শনটা হচ্ছে ক্রাউন। আর পার্শিয়াল ডেঞ্চার মানে যেখানে ফুল টুথকে কাভার করবে না। ফুল টুথ বলতে আমাদের মুখে মনে করো যে আমরা যদি আপার জ লোয়ার যে ফুল হিসাব করি 1632টা টুথ, কিন্তু আমরা যদি আমাদের ফাংশনিং হচ্ছে মনে করো আমরা 14টা ধরে নিলাম, তাহলে এই 14টা মানে এর থেকে কম আছে, 14-এর কমে না। একটা পার্শিয়াল ডেঞ্চার মানে সেখানে ফুল টুথকে মানে পুরো মুখের টুথকে কাভার করতেছে না, সেখানে একটাও মিসিং থাকতে পারে, মাল্টিপল মিসিং থাকতে পারে। মানে ওই টুথটা তোমার ন্যাচারালি আছে, কিন্তু পেশেন্টের এটা ন্যাচারালি আছে, কিন্তু তুমি যেগুলো রিপ্লেস করতেছো মানে যেখানে নাই ফাঁকা টুথ জায়গাগুলো। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে মেটাল রেস্টোরেশনের জন্য আমরা কি ইউজ করি? যেমন ডিরেক্ট ফিলিং। আমরা হচ্ছে ধরো একটা রেস্টোরেশন বা রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রিতে আসলে আমরা কী ইউজ করি, এটার একটা সামারি দিছে এখানে। দেখো যে ডিরেক্ট ফিলিং তোমরা জানো অলরেডি, আমরা গোল্ড পড়ছি অ্যামালগাম ডিরেক্ট ফিলিং। এখানে দেখছো আমরা কিন্তু কোনো বাইরে থেকে ফেব্রিকেশন করি না, জাস্ট ম্যানিপুলেট করে সেখানে বসাই দিয়েছিলাম। কাস্টিংয়ের মধ্যে আছে ক্রাউনকে তোমরা যদি দেখে দেখো মেটালিক ক্রাউন, এটা কিন্তু কাস্টিং আমরা কিন্তু প্রসেসগুলো পড়ে আসছি, কীভাবে কাস্টিং করবো, ইনভেস্টিং করবো, ওয়ার্কস প্যাটার্ন করবো, কাস্টিং করবো, এগুলো আর আমি এখন বলবো না, অলরেডি বলা হয়ে গেছে। তারপর হচ্ছে পোস্টকে অনেক সময় কাস্টিং করা হয়, এছাড়া হচ্ছে ইনলে। আচ্ছা, তারপর হচ্ছে মেশিনের মধ্যে হচ্ছে প্রি ফেব্রিকেটেড পোস্ট আছে, তারপর মেটালিক ইনলে ক্রাউন, ক্যাট ক্যাম যেটাকে করা হয়। এছাড়া হচ্ছে তোমার সোয়াগিং মাধ্যমে হচ্ছে পিএফএম এর জন্য যে কপিন, মানে নিচে যে সোয়াগিং একটা প্রসেস, এই প্রসেসটা আমরা জানবো একটু করে। তো মনে করো যে একটা কপিন দিলাম, তার উপরে লেয়ার দিয়ে আমরা হচ্ছে পোর্সিলিনের লেয়ার বসাইলাম, সেটা হচ্ছে পিএফএম, মানে কি পোর্সিলিন ফিউজ টু মেটাল, ঠিক আছে। তাহলে আমরা সোয়াগিংয়ে আমরা কিছু জিনিস পড়ি, যেমন ডাই জিনিসটা কি? ডাই জিনিসটা হচ্ছে সিঙ্গেল টুথ মডেল, জাস্ট হচ্ছে একটা টুথের মডেলকে বলা হচ্ছে ডাই। আর কাউন্টার ডাই মানে সেখান থেকে তুমি যেই এটা পাচ্ছ, ডাই থেকে যে রেপ্লিকাটা পাচ্ছ, যে জিনিসটা তুমি অবটেন করতে পারছো, সেটা হচ্ছে কাউন্টার ডাই। আচ্ছা, তারপর দেখো এবারে আসে অ্যালয় কি জিনিস। আমরা দেখো এখানে অ্যালয় বলতে বোঝাচ্ছে একটা মেটাল, ওয়ান অর মোর মেটাল আর নন মেটাল কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে অ্যালয় মানে কি? দেখো আমরা মেটাল বলতে কি বুঝাই? মেটাল বলতে আমরা বুঝি যে মেটাল মানে হচ্ছে ধাতু, তাই না? মেটাল বলতে আমরা ধাতু বুঝি। আর হচ্ছে নন মেটাল, হ্যাঁ, নন মেটালিক বলতে কি? অধাতু। নন মেটাল বলতে কি বোঝায়? নন মেটালিক, অধাতু। মেটাল, নন মেটাল। আরেকটা হচ্ছে যেটাকে হচ্ছে অ্যালয় মানে হচ্ছে মেটাল অথবা মাল্টিপল মেটাল মানে অনেকগুলো মেটাল, অথবা অর ওয়ান মেটাল প্লাস অ্যানাদার নন মেটাল, ঠিক আছে। অর্থাৎ একটা অ্যালয়ের মধ্যে সেখানে মেটাল থাকতেই হবে, নন মেটাল। ওকে, তাহলে আমরা অ্যালয় সম্পর্কে জেনে নিলাম। তাহলে এখানে কি লিখছে? অ্যালয় ইজ ডিফাইন্ড অ্যাজ মেটাল কন্টেনিং টু অর মোর এলিমেন্টস। তাহলে একটা মেটাল যেটার মধ্যে কি থাকবে? দুইটা অথবা তার বেশি কম্পোনেন্ট থাকবে, অ্যাটলিস্ট ওয়ান, অথবা কম হলেও একটা থাকতে হবে।
হুইচ ইজ মেটাল আর অল অফ হুইচ আর মিউচুয়ালি সলিউবল অ্যান্ড হচ্ছে মানে এর মধ্যে এই যে দুইটা বা তিনটা যে কম্পোনেন্ট মানে একসাথে মনে করো দুইটা আছে অথবা তিনটা জিনিস আছে তার মধ্যে একটা মেটাল হইতে হবে, যে বললাম একটা মেটাল হুইচ অ্যাটলিস্ট হুইচ ওয়ান শুড বি মেটাল। এবং যেগুলো হচ্ছে কি আরেকটা কন্ডিশন আছে, তাহলে এইটা হলো একটা শর্ত। দেখো এখানে তিনটা শর্ত, অ্যালয় হতে গেলে তিনটা শর্ত। প্রথম কথা হচ্ছে এখানে দুইটা বা তার বেশি কম্পোনেন্ট থাকতে হবে, একটা কম্পোনেন্ট কখনোই অ্যালয় হবে না। দ্বিতীয়ত সেখানে একটা কি থাকতে হবে, কমপক্ষে একটা মেটাল থাকতে হবে, একটা ধাতু থাকবে। তৃতীয়ত যে সেটা তারা হচ্ছে মিউচুয়ালি সলিউবল হবে। যখন আমরা এইটাকে মোল্ড করব মানে মোল্টেন স্টেজ হচ্ছে আমরা যখন টেম্পারেচার দিব এটা যখন মেল্ট হবে গলে যাবে তখন সেই অবস্থায় এটা কি হবে, পার্শিয়ালি সলিউবল না, এখানে মিউচুয়ালি সলিউবল হবে, একটা একটার মধ্যে কি খুব ভালোভাবে মিশে যাবে। এবার দেখো যে নোবেল মেটালের সম্পর্কে আমাদের একটু ধারণা পেতে হবে। তবে এই 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 যে এটা পেপার কাটটা বা এই যে যে কাটিং যে পেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের যে ফিলিপস বই থেকে নেওয়া টেবিল 16.1। তাহলে এখানে আমরা অ্যালয় টাইপ ভাগ করি এভাবে, নোবেল, হাই নোবেল অ্যান্ড হচ্ছে প্রিডোমিনেন্টলি বেস মেটাল। ঠিক আছে, তাহলে হচ্ছে হাই নোবেল প্রিডোমিনেন্ট কখন বলবো, যখন একটা মেটাল মানে এখানে নোবেল বলতে এখানে আমরা অ্যালয় টাইপ করতেছি, কিন্তু অ্যালয় কয় ধরনের, তো অ্যালয় তোমরা জানো এখানে হচ্ছে 2 বা 3টা কম্পোনেন্ট থাকবে, সেখানে একটা মেটাল থাকবেই। ও তো যদি কোনো জায়গায় বা কোনো অ্যালয়তে 40% অর্থাৎ 40% অথবা তার বেশি পরিমাণ গোল্ড থাকে, এই গোল্ড থাকে, অরাম থাকে এবং মোর আর ইকুয়াল 60% ওয়েট অফ দ্য নোবেল মেটালস এবং অন্য নোবেল মেটাল। এখন গোল্ড ইজ নট অনলি আ সিঙ্গেল নোবেল মেটাল, মানে গোল্ড একমাত্র নোবেল মেটাল না, নোবেল মেটালে কী কী আছে তাহলে আমাদের নোবেল মেটাল জানতে হবে। তো নোবেল মেটাল হচ্ছে গোল্ড আছে, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, তারপর হচ্ছে রোডিয়াম, রুথেনিয়াম, ইরিডিয়াম আর অসমিয়াম, সিলভার, এগুলো হচ্ছে সবগুলোকে আমরা নোবেল মেটাল বলে থাকি। কিন্তু এই নোবেল মেটালগুলো কি করতেছে, এই নোবেল মেটালগুলো এই যে গোল্ড বাদে বাকি নোবেল মেটাল থাকবে 60%, তাহলে আমরা হাই নোবেল বলবো। অর্থাৎ এখানে পুরোটাই হচ্ছে বাই ওয়েট, ঠিক আছে, ওজন হিসাবে থাকছে বাই ওয়েট অফ নোবেল মেটাল এলিমেন্টস, তাহলে এটাকে আমরা হাই, কারণ এখানে আর অন্য কোনো নন মেটালিক তো ভালো কথা, মানে কোনো বেস মেটালও নাই। এবার দেখো যে নোবেল মেটাল, শুধুমাত্র নোবেলে হচ্ছে মাত্র 25% বাই ওয়েট অফ নোবেল মেটাল। এখানে গোল্ড থাকা বাধ্যতামূলক না, তবে 25% যদি নোবেল থাকে সেক্ষেত্রে আপনাকে নোবেল বলবো। আর প্রিডমিনেন্টলি মানে 25%-এর কম যদি নোবেল মেটাল থাকে তাহলে বাকিগুলো কি থাকবে, বেস মেটাল। তাহলে নোবেল মেটালের বাদে বাকিগুলোকে আমরা বেস মেটাল বলে থাকি, বেস মেটাল। ঠিক আছে, নোবেল মেটাল বাদে বাকিগুলোকে আমরা বেস মেটাল বলে থাকি। এখন দেখো নোবেল মেটাল আসলে কি কেন ইউজ হয় ইনলেতে, অনলেতে, এফপিডি মানে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার আমরা ইউজ করে থাকি। এখন এইটার খুব ভালো প্রপার্টি হচ্ছে রেজিস্ট্যান্স টু করোশন। আমাদের মুখের মধ্যে এটা কি না, করোশন হয় না, ক্ষয় হয় না, এবং আমরা তো এক্সাম্পলগুলো পড়ে ফেললাম, এবং টার্নিশও হয় না। কি আছে তাহলে সিলভার ক্যান টার্নিশ অ্যান্ড দেয়ারফর ইটস নট। তো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সিলভারকে আমরা ধরি না, সিলভারকে আমরা কখনোই নোবেল মেটাল ধরি না। ঠিক আছে, সিলভারকে নোবেল মেটাল আমরা ধরবো না, কারণ কি সিলভার হচ্ছে টার্নিশ হইতে পারে। ঠিক আছে, আচ্ছা প্রিসিয়াস মেটাল, আচ্ছা এই 8টা মেজর যে ইম্পর্টেন্ট না, যাই হোক। তো তোমরা দেখো এটা একটা মেটাল, তো এটার উপর মনে করো মরিচা জমলো বা রাস্ট জমলো, সেখানে ডিসকালেশন হলো, আলটিমেটলি সেখানে লস অফ মেটাল পোর্শনের লস হলো। তাহলে দেখো যে মেকানিক্যাল প্রপার্টির বেসিসে এখানে একটা ক্লাসিফিকেশন আছে গোল্ড অ্যালয়ের। তাহলে গোল্ড অ্যালয়ের একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে হাই গোল্ড, মিডিয়াম, হার্ড, এক্সট্রা হার্ড। ঠিক আছে, তাহলে যত বেশি মানে এখানে ইয়েল্ড স্ট্রেন্থ মেগা প্যাসকেলে তত বাড়ছে, তার মানে এটার নামটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রেংথের উপর, হ্যাঁ স্ট্রেংথের উপর যত বেশি। তো একটা জিনিস দেখবা যে আমাদের যত নিচে যাচ্ছে অর্থাৎ লো থেকে হার্ডের দিকে যাচ্ছে ততই হচ্ছে এটা স্ট্রেংথটা কি করতেছে, ইনক্রিজ, 80 থেকে 360 হয়ে গেছে। কিন্তু ইলংগেশন পার্সেন্টেজ যদি দেখি তাহলে হার্ডে কিন্তু 3%, আর যেটা হচ্ছে লো সেটা কিন্তু 18%, তার মানে আমাদের এটা কমতেছে, তাই না? তাহলে এটা হওয়ার আসলে কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে যে গোল্ড অ্যালয়ের মধ্যে যে এটা ইয়েল্ড স্ট্রেন্থ কম, সেটা হচ্ছে ইলংগেশন বেশি হচ্ছে, ইয়েল্ড স্ট্রেন্থ কম ইলংগেশন বেশি হচ্ছে, আর ইয়েল্ড স্ট্রেন্থ বেশি ইলংগেশন কম হচ্ছে। এটা তো তোমরা বুঝতে পারবে আশা করি। এখন দেখো যে এটা ইয়েল্ড স্ট্রেন্থ বেশি, তাহলে তুমি কোন কাজে ইউজ করবে, যে জায়গাগুলো টাফ এবং যেখানে বেশি পরিমাণে ম্যাস্টিগেটরি প্রেশার পড়ে, যেমন হচ্ছে এক্সট্রা হার্ডের মধ্যে হচ্ছে স্যাডেলস, বার্স, ক্ল্যাপস,
তারপর হচ্ছে ক্রাউন, ব্রিজ, পার্শিয়াল ডেন্সার, ফ্রেমওয়ার্ক, মানে সব কঠিন কঠিন জিনিসগুলো, মানে যেগুলো শক্তপোক্ত ফাইনাল জিনিস। স্যাডেল, সেগুলো আমরা দেখাবো যে একটা ডেন্সারে কি কি জিনিস থাকে, যেমন স্যাডেল থাকে, ক্লাস থাকে, তারপর হচ্ছে ব্রিজ থাকে, ঠিক আছে। আর পার্শিয়াল ডেন্সারের কথা তো বলছি। এবার দেখো তাহলে লো, যেটা একদম লো, সেটা ইনলে। তুমি জাস্ট হচ্ছে এমন একটা দাঁতের মাঝখানে বসে দিলে যেখানে কাস্পের ইনভলভমেন্ট নাই, অর্থাৎ মনে করো টুথের একটা জায়গাতে উপরে অক্লুসাল সার্ফেস একটা জায়গাতে তুমি এরকম বসাই দিলা, এটা হচ্ছে ইনলে। গোল্ডের আমরা দেখছি কিন্তু গোল্ড আমরা ডিএফজি মানে হচ্ছে ডিরেক্ট ফিলিং গোল্ড কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তার এখানে ইনলেতে আমরা ইউজ করি। এরপর দেখো যে মিডিয়াম, মিডিয়াম হচ্ছে ইনলে অনলে, ইনলে অনলে। মিডিয়ামের মধ্যে আমরা অনলেটাকে ইনভলভ করছি, জাস্ট মনে রাখবো ইনলে, ইনলে অনলে। এখন দেখো পরেরগুলো হার্ড, এইখানে আমাদের আর এই ইনলেতে যাওয়ার দরকার নেই, তাহলে অনলে এবং থিন ব্যাকিং পয়েন্ট, হ্যাঁ, ব্যাকিং পয়েন্ট, ফুল ক্রাউন, স্যাডেল, এগুলোতে আমরা ইউজ করতে পারি। দেখো এখানে তোমাদের এইগুলোর বলা আছে যে কী কী ধরনের, যেমন গোল্ড, সিলভার, প্যালাডিয়াম, গোল্ড, কপার, সিলভার, এরকম কিছু কিছু এক্সাম্পল তোমরা চাইলে পড়তে পারো। প্রিভেন্ট বেস মধ্যে টাইটেনিয়াম, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম, মলিবডেনাইট, দেখো ইনলে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কাস্পকে ইনভলভ করে না এভাবে। আর অনলেটা দেখো, অনলেটা কিন্তু এখানে একটা কাস্প, একটা দুইটা কাস্প, আচ্ছা আচ্ছা, এইটা অনলে। তাহলে দেখো এই যে ইনলে, এইটা আরো ভালো বুঝবা, ইনলেটা কতটুকু জায়গা, কাস্পকে ইনভলভ করে না। অনলেসে কাস্পে একটা, অ্যাটলিস্ট একটা কাস্পকে ইনভলভ করবে। দেখো তার চারটা কাস্পকেই ইনভলভ করেছে, আর ক্রাউনটা মানে পুরো কাস্পটাও পুরো অংশটাকে ইনভলভ করে, ঠিক আছে। তো এইখানে আমরা একটু করে দেখে নিই যে একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার, কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের যদি তুমি এরকম একটা ছবি দেখো তোমার সামনে, দেখো দুইটা ছবি, এরকম একটা ছবি দেখলে এরকম একটা ছবি থাকতে পারে, অথবা সরাসরি এই জিনিসটা তোমার সামনে থাকতে পারে। তখন তোমাকে টিচার জিজ্ঞেস করবে এইটা কি, এই জিনিসটা কি, আইডেন্টিফাই দিস অবজেক্ট, যাই হোক এটা তোমাদেরকে বলবে। তো তুমি কি করবা, তুমি বলবা যে দিস ইজ কাস্ট পার্শিয়াল ডেঞ্চার, হ্যাঁ, কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। এখন কাস্ট পার্শিয়াল ডেঞ্চার বলবা নাকি কাস্ট পার্শিয়াল ডেঞ্চার ফ্রেমওয়ার্ক বলবা, ঠিক আছে। এই দেখো নিচের যেটা, যদি তুমি দেখো যে এইখানে অ্যাক্রিলিক, দেখো এই যে পিঙ্ক কালারে যে যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটা আসলে অ্যাক্রিলিক, হ্যাঁ, বা অ্যাক্রিলিকের উপর তার অ্যাক্রিলিকের টুথগুলো বসানো আছে। তাহলে আমরা বলবো এটা কি, এটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার ফ্রেমওয়ার্ক। এটার নাম হবে কি, এটার নাম হবে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার আচ্ছা, কাস্ট পার্শিয়াল ডেঞ্চার ফ্রেমওয়ার্ক। এই কাস্ট পার্শিয়াল ডেঞ্চার ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের এই অংশটা। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা কি কি অংশ দেখি, আর এইটাকে আমরা বলবো কাস্ট পার্শিয়াল, সরি সরি একটু ভুল হয়েছে, এখানে আমরা বলবো কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। যখন দেখবো, আমি একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে যখন দেখবো পিঙ্ক কালারে, এটা হচ্ছে আমরা অ্যাক্রিলিকের ফ্লো আছে বা অ্যাক্রিলিকের অংশ আছে, তখন আমরা বলবো এটাকে ডেঞ্চার। আর যখন দেখবো এরকম ফ্লো নাই, এরকম শুধু মেটালের অংশ, একটা কঙ্কাল দেখা যাচ্ছে, তাহলে আমরা বলবো কাস্ট পার্শিয়াল ডেঞ্চার ফ্রেমওয়ার্ক। এটাকে বলবো ফ্রেমওয়ার্ক, কারণ এর উপরেই থাকবে, এর উপরে টুথ বসবে, এর উপরে আমাদের গামের যে আর্টিফিশিয়াল গামের অংশ, এই যে এটা, হ্যাঁ, এটা বসবে। ওকে, তাহলে এবার আমরা আসি যে এইখানে আমরা প্রত্যেকটা মেটাল নিয়ে একটু একটু জানবো, কারণ আমাদের প্রত্যেকটা মেটালই পড়তে হবে, এবং আমরা যত যত গুছাইয়ে পড়তে পারবো এই জিনিসগুলো, তত আমাদের ইজি মনে থাকবে। আমরা হ্যাফাজেটলি এক একটা টপিকের এক একভাবে পড়লে তখন আমাদের মাথায় কিন্তু এটা ক্যাচ করতে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, বলছে যে এখানে অল নোবেল মেটাল প্রিসিয়াস, বাট নট প্রিসিয়াস মেটালস আর অল প্রিসিয়াস মেটালস আর নট নোবেল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা আরও যেমন হচ্ছে, দেখো যে কি বলছে, অফ দেম 8 নোবেল মেটালস, 4 আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ডেন্টাল। তাহলে চারটাকে বলা হয় খুবই খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে গোল্ড, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম অ্যান্ড হচ্ছে সিলভার, হ্যাঁ। তারপর হচ্ছে এইখানে এই চারটা কি আছে, ফেস সেন্টার কিউবিক আছে, এইগুলো কি এফসিসি বা ফেস সেন্টার কিউবিক, হ্যাঁ। আশা করি এগুলো তোমরা জানো, না জানানোর সমস্যা নেই, আমরা এগুলো পড়বো, স্ট্রাকচারগুলো পড়বো, তখন দেখবো রোটালয়ে আমরা পড়বো, হ্যাঁ। তারপর হচ্ছে, এবং এরা হচ্ছে হোয়াইট এক্সেপ্ট ফর গোল্ড, গোল্ড বাদে বাকি সবাই হোয়াইট। ওকে, তারপরে এবার হচ্ছে গোল্ড। গোল্ড হচ্ছে পিওর গোল্ডটা কেমন, গোল্ডের কিছু প্রপার্টি তোমার জানতে হবে, যেমন গোল্ডে হচ্ছে সফট, পিওর গোল্ডটা হচ্ছে সফট থাকে, ডাকটাইল থাকে, ঠিক আছে, ইয়েলো ইন কালার, ইয়েলো হিউ থাকে, এবং এইটা ডেন্সিটি কত, এটা ডেন্সিটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা মনে রাখবো 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, প্রতি সেন্টিমিটার কিউবে কত,
19.3 গ্রাম, অনেক বেশি ঘনত্ব। যেখানে আমরা যদি টাইটেনিয়ামের সাথে কম্পেয়ার করি, টাইটেনিয়াম মাত্র 4.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, অনেক বেশি। গোল্ডের ক্ষেত্রে অনেক বেশি। মেল্টিং রেঞ্জটা মনে রাখতে হবে 1063 আচ্ছা যাই হোক, এবং এটাকে লাস্টার আছে এবং হাই পলিশ দেওয়া যায়, কেমিক্যাল স্টেবিলিটি আছে, টার্নিশ হয় না, করর হয় না। তোমরা জানো গোল্ড কিন্তু নর্মালি ক্ষয় হয় না। এবার দেখো সিলভার, সিলভারকে এইটা অনেক সময় হোয়াইটেস্ট অফ অল মেটালস বলা হয়। এটা হচ্ছে 10.4, এটা হচ্ছে 961। আচ্ছা এগুলো আর তেমন বেশি দরকার নাই। তবে এটা সিটি হাই, এটা একটু মনে রাখতে পারো চাইলে। সিটি মানে হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, তার মানে টেম্পারেচার বাড়ার কমার সাথে সাথে এটার যে চেঞ্জ, এটা যে আয়তনের যে চেঞ্জ, এটা অন্য অন্য মেটালের তুলনায় বেশি হয়। তারপর দেখো প্যালাডিয়াম, প্যালাডিয়ামের মধ্যে হচ্ছে 12.02, এটা লাগবে না। তারপর হচ্ছে প্ল্যাটিনাম, দেখো প্ল্যাটিনাম তোমাদের কত হচ্ছে, প্ল্যাটিনাম হচ্ছে 21.65 অ্যান্ড হচ্ছে 1769। ওকে, তাও এগুলো আমাদের অত বেশি না জানলে হবে। তাহলে বেস মেটাল নোবেল মেটালের মধ্যে কি পার্থক্য, এটা অনেক সময় রিটার্নে আসে কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে রিটার্নে। এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলো রিটার্নে তেমন নেই, এতক্ষণ যেগুলো বললাম জাস্ট তোমাদের বেসিকগুলো। ওকে, এবার আসো বেস মেটাল। বেস মেটালের মধ্যে অলসো এদেরকে বলা হয় নন নোবেল মেটাল, তারা নোবেল না, ঠিক আছে, অত দামি জিনিস না আর কি। নোবেল, নোবেল মানে কি একটা স্পেশাল একটা, যেটা স্পেশাল একটা ভ্যালু আছে, তাই না, একটা নোবেল, নোবেল ব্যাপার স্যাপার। ওকে যাই হোক, তারপর দেখো যে এটাকে অক্সিডেশন হয় এবং হচ্ছে স্ট্রেন্থেন ইফেক্ট আছে, করশন হয়, প্যাসিফিকেশন হয়, ঠিক আছে, যেমন ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, কপার, এগুলো যাচ্ছি না ব্যাখ্যায়। তাহলে দেখো যে এখানে কাস্টিং অ্যালার হিস্ট্রি আছে, এগুলো আমাদের দরকার নাই। দেখো ইউজ হিসাবে আমরা বলতে পারি অল মেটাল অ্যান্ড রেজিন রেস্টোরেশন, এছাড়া হচ্ছে অ্যালয় ফর অল মেটাল অ্যান্ড হচ্ছে রেজিন ভিনিয়ার রেস্টোরেশন। এরপর দেখো অ্যালয় ফর মেটাল সিরামিক রেস্টোরেশন, এফপিডি, অ্যালয় ফর রিমুভেবল ডেঞ্চার, আরপিডি ফ্রেমওয়ার্ক, কমপ্লিট ডেঞ্চার বেস, আরপিডি ফ্রেমওয়ার্ক। তারপর দেখো যে সফট, মিডিয়াম, হার্ড, এক্সট্রাট, এগুলো হচ্ছে গোল্ডের, আমরা অলরেডি পড়ে আসছি। এই দেখো নোবেলিটির উপর হাই নোবেল, নোবেল প্রিডমিনেন্টলি বেস মেটাল। তো এইখানে এই জিনিসগুলো একটু আগে আমরা দেখে আসছি, সুতরাং আমাদের আর দেখার দরকার নেই। তারপর এরকম বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে, বুঝতে পারছো। তাহলে মেজর এলিমেন্টসের উপর যেমন গোল্ড যদি বেশি থাকে তাহলে গোল্ড অ্যালয় বলে, সিলভার থাকলে সিলভার, প্যালাডিয়ামের পরিমাণ বেশি মানে যার পরিমাণ বেশি তার নামে সেটা নামকরণ হয়, যার কন্ট্রিবিউশন। তিনটা কি কি থাকে, চারটা কি কি থাকে, তিনটার কয়েকটা মনে রাখো, গোল্ড, প্যালাডিয়াম, সিলভার, প্যালাটিনাম, সিলভার, টিন, নিকেল, ক্রোমিয়াম, মলিবডেনাম, কোবাল্ট, ক্রোমিয়াম, মলিবডেনাম। দেখো খুব সহজ সহজ, নিকেল, আয়রন, ক্রোমিয়ামের টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ভেনাডিয়াম, ট্যাভ। সেরকম মনে রাখো, বাইনারি মানে দুইটা অ্যালয় থাকলে সেটাকে বাইনারি, তিনটা থাকলে টার্সিয়ারি, কোয়াটার্নারি চারটা থাকলে। ওকে, তারপর দেখো ডেন্টাল কাস্টিং অ্যালয়ের, অলরেডি আমরা এগুলো পড়ে এসেছি, এগুলো দেখবো না। দেখো আইডিয়াল জেনারেল রিকোয়ারমেন্ট, যেমন আমরা চাই একটা অ্যালয় হবে সেটার কোনো টার্নিশ করশন থাকবে না, এটা তোমার অনেক সময় রিটেনে, ওটা আসলে খুব লেস ইম্পর্টেন্ট। তারপর দেখতে পারো যে এখানে কি হবে না, টার্নিশ করশন হবে না, তোমরা তো পারবে এগুলো, স্ট্রং থাকবে, বায়োকম্পেটেবল হবে, ইজি টু মেল্ট, কাস্ট, কাট, গ্রিন। তারপর হচ্ছে মাস্ট ফ্লো, মানে যত ভালো ভালো ডিটেলস, মানে ভালো জিনিসগুলো সবই আমাদের জেনারেল রিকোয়ারমেন্টের মধ্যে পড়বে। শ্রিঙ্কেজ কম হবে। হ্যাঁ, কাস্ট মেটালের কিন্তু তোমরা জানো যে একটা মানে একটা খারাপ দিক হচ্ছে শ্রিঙ্কেজ হয়। ওকে, আচ্ছা আর কোথায় কোথায় শ্রিঙ্কেজ হয় জিজ্ঞেস করতে পারে। শ্রিঙ্কেজ হয় কিন্তু তোমাদের আমাদের হচ্ছে কম্পোজিট হয়, পলিমারাইজেশনের পরে হয়, এরকম। তারপর দেখো ওকে, গোল্ড অ্যালয় নিয়ে একটু বলা আছে, একটু বিস্তারিত বলা আছে। আচ্ছা দেখো ক্লাসিফিকেশন গোল্ড অ্যালয়ের যদি হচ্ছে সফট, মিডিয়াম, হার্ড, এক্সট্রা হার্ড, কি দিছে, এক্সট্রা হার্ডও আছে কিন্তু, ঠিক আছে। তো আমাদের এটা জানতে হবে কোনটা দিয়ে কি করে, কোন ক্লাস করা হয়। তো এইটা হচ্ছে তোমার ডিএফজি এর মধ্যেও ইম্পর্টেন্ট, মানে হচ্ছে গোল্ড ফিলিং, মানে এখানে গোল্ড তো সবসময় ফিলিংয়ে ইউজ করবো না, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট রিটার্নের জন্য, ঠিক আছে। গোল্ড আমি সবসময় ফিলিং, যে আমি ধরো আমার মন চাইছে আমি একটা ক্যাভিটিতে বসাই দিলাম, এরকম তো সবসময় করা যাবে না। কিছু টাইপ আছে, যেমন স্মল ইনলে, যেমন হচ্ছে ক্লাস 3। হ্যাঁ, এই ক্লাসগুলো যদি তোমরা না বুঝো তাহলে তো হচ্ছে জিআইসির যে ক্লাসটা আছে, মানে ক্যাভিটির ক্লাসিফিকেশন, ওইখানে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তার মানে ইনলে, তারপর হচ্ছে ইনলের মধ্যে হচ্ছে ক্লাস 3, ক্লাস 5 ক্যাভিটি। এখন হুইচ আর নট গ্রেট স্ট্রেস, মানে যেসব জায়গায় স্ট্রেস কম পড়ে, ঠিক আছে, ওই সমস্ত জায়গাগুলোতে। এছাড়া হচ্ছে মিডিয়াম, সাবজেক্ট টু মিডিয়াম, মডারেট স্ট্রেস, এখানে ইনলে অনলে মেনলি। হার্টের মধ্যে আমরা যেখানে বেশি
থাকে, যেমন হচ্ছে ক্রাউন, ইনলে, অনলে, ব্রিজ, এগুলোতে আমরা ইউজ করি। এক্সট্রা হার্ড যখন আমরা হাই স্ট্রেস থাকবে এখানে, ঠিক আছে, এমন জায়গা যেমন হচ্ছে পার্শিয়াল ডেন্সার ফ্রেমওয়ার্ক, এই যে একটু আগে দেখছিলাম পার্শিয়াল ডেন্সার ফ্রেমওয়ার্ক, গোল্ডের একটা ফ্রেমওয়ার্ক তুমি বানাইতে পারো। তারপর হচ্ছে তুমি হচ্ছে কি কি বানাইতে পারো দেখো, টাইপ 1 টাইপ 2 যেটাকে ইনলে অ্যালয় বলা হয়, টাইপ 3 4 এটাকে হচ্ছে ক্রাউন ব্রিজ অ্যালয় বলা হয়। তাহলে কোনটার কি নাম, ওই যে প্রথমে দেখছিলাম টাইপ 1 কে আমরা ইনলে, টাইপ 2 3 কে আমরা বলতেছি, সরি 1 2 কে বলতে ইনলে, 3 কে বলতেছি আমরা, 3 4 কে বলতেছি হচ্ছে কি ক্রাউন অ্যান্ড ব্রিজ অ্যালয়। ওকে, এবার দেখো ইউজের মধ্যে সে ইনলে অ্যান্ড অনলে, ক্রাউন, পার্শিয়াল ডেন্সার হচ্ছে পোস্ট কোড। টাইপস মধ্যে হাই নোবেল, আর হচ্ছে বেজ মেটাল অ্যালয়, বেজ মেটাল অ্যালয়ের মধ্যে টাইটেনিয়াম অ্যান্ড লিডস অ্যালয়, ঠিক আছে। তাহলে বেজ মেটালের মধ্যে আমরা টাইটেনিয়াম অ্যালয় পেয়ে থাকি। গোল্ড অ্যালয়, গোল্ড অ্যালয় দেখো, আমরা গোল্ড অ্যালয় নিয়ে এখানে আমাদের এই বই, এটা হচ্ছে তোমাদের ফিলিপস থেকে নেওয়া এই পার্টটা। তো আমরা গোল্ড অ্যালয় নিয়ে একটু জানি, গোল্ড অ্যালয় আমরা কীভাবে হিসাব করবো, কীভাবে কি জানবো, গোল্ডের সাথে আর কি কি আমরা মিক্স করবো, বা গোল্ডের প্রপার্টি, গোল্ড নিয়ে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। দেখো আমরা অলরেডি জেনে গেছি যে গোল্ড আমরা কী কী কাজে ইউজ করি, দেখো ইনলে, অনলে, ক্রাউন, পার্শিয়াল ডেন্সার, পোস্ট কোড, সবই তো আমরা জানি। তারপর দেখো এই যে তিনটা, এগুলো আমরা শিখছি, হাই নোবেল, বেজ মেটাল, সরি এটা নয় নিচে। তাহলে গোল্ড কেন ইউজ করা হয়, গোল্ড হচ্ছে এখানে দেখো ট্রেডিশনাল গোল্ড অ্যালয়, গোল্ড অ্যালয় বলতে আমরা হচ্ছে গোল্ড সিলভার এবং কপার অ্যালয়, এটাকে আমরা মেইনলি বুঝি। না তাহলে কি বলছে, হোয়াই ডু উই অ্যালয় গোল্ড, আমরা গোল্ডকে কেন অ্যালয় করি, বলছে আমরা কেন অ্যালয়ের সাথে মিক্স করি। এর কারণ হচ্ছে গোল্ডটা সফট ডাক্তাইল থাকে, এটা নট ইউজ ফর কাস্টিং, ডেন্সার, রেস্টোরেশন, ওকে, অ্যাপ্লাইসেশন পিওর স্টোরেজ। তাহলে আমরা হচ্ছে পিওর স্টেজে ইনলে ছাড়া আমরা তেমন একটা ইউজ করতে পারি না। তো এই জন্য আমাদেরকে এটা স্ট্রেংথ বাড়ানোর জন্য কমনলি কপারের সাথে অ্যালয় করা হয়, সিলভার অ্যাড করা হয়। তাহলে গোল্ড অ্যালয় বলছে যে টাইপ 1 তোমরা জানো, টাইপ 1 হচ্ছে সফট, যেটা ইনলে সাপোর্ট দেয়, 2 যেটা হচ্ছে ইনলে তো দেয়, পাশাপাশি অনলেতেও দেয়। তারপর হচ্ছে টাইপ 3 যেটা, সেটা হচ্ছে অনলে, ক্রাউন, এগুলোর ক্ষেত্রে। টাইপ 4, হ্যাঁ টাইপ 4 হচ্ছে অনেক সময় টাইপ 4 যেটা, টাইপ 4টা হচ্ছে আমরা পার্শিয়াল ডেন্সার ফ্রেমওয়ার্ক। তো দেখো এখানে টাইপ 3-এর মধ্যে বলছে যে ইনক্রিজিং দ্য প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম কন্টেন্ট রেজ মেল্টিং টেম্পারেচার হুইচ ইজ বেনিফিশিয়াল ফর জয়েন্ট বাই সোল্ডারিং, অর্থাৎ সোল্ডারিং ব্রেজিংয়ের জন্য আমরা কি করতে পারি, সোল্ডারিং ব্রেজিংয়ের জন্য যেহেতু করে হাই টেম্পারেচার দরকার হয়, এবং গোল্ড সোল্ডারের ক্ষেত্রে, গোল্ড সোল্ডার যারা সোল্ডার, হ্যাঁ সোল্ডারিং কিন্তু আমি পড়াইছি, সোল্ডার মানে যেগুলো সোল্ডার ম্যাটেরিয়াল, এই সোল্ডারের ম্যাটেরিয়ালের মধ্যে গোল্ডের সাথে আমরা প্ল্যাটিনাম, প্যালাডিয়াম ইউজ করে সেখানে টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালয় কালার হচ্ছে যে তোমার কোন কোন ধরনের গোল্ডের পরিমাণের উপর, ধরো গোল্ড পরিমাণ যত কমাবো অত কালার চেঞ্জ আসবে, যেমন কপার, সিলভার, প্যালাডিয়াম যত দিবে তত কালারে চেঞ্জ আসবে, ঠিক আছে না, তুমি যার সাথে মিশবে সে তার কালার চলে আসবে। যেমন একটা গোল্ড অ্যালয়, ইয়েলো গোল্ড, যেমন এখানে হচ্ছে কি থাকবে, এখানে হচ্ছে তোমার গোল্ডের পরিমাণ বা অরমের পরিমাণ বেশি থাকবে, আর যেটা হচ্ছে হোয়াইট অ্যালয় সেখানে হচ্ছে এর পরিমাণটা কম থাকবে। আচ্ছা, গোল্ড কন্টেন্টের মধ্যে ক্যারেট আছে আর হচ্ছে ফিটনেস আছে। আচ্ছা ক্যারেট কি, ক্যারেট হচ্ছে 24 ক্যারেট, তোমরা জানো 24 ক্যারেট, 22 ক্যারেট, 22 ক্যারেট মানে এখানে 22 পার্টস থাকে, 2 পার্টস থাকে হচ্ছে আদার মেটাল। 24 ক্যারেট, ঠিক আছে, ক্যারেট হিসাবটা চাইলে তোমরা করতে পারো, কত ক্যারেট বাই হচ্ছে 24 ইন্টু 100 ইজ ইকুয়াল টু এত পার্সেন্ট গোল্ড, কত পার্সেন্ট গোল্ড সেটা তোমরা বের করতে পারো ক্যারেট দিয়ে। আচ্ছা, যেমন হচ্ছে ক্লাসিফাই মানে কম্পোজিশন অফ গোল্ড, যেমন দেখো তোমাদের যদি দেখায়, আমি বলছি টাইপ 1 যেটা অনেক পিওর বলতে অনেকটা সফট টাইপের থাকে, পিউরিটি বেশি থাকে আর কি, 6% কপার, 1%, 10% সিলভার, প্যালাডিয়াম থাকে মাত্র 0.5, হ্যাঁ, আর এগুলো ব্যালেন্স সবগুলো তো এখানে দেওয়া আছে আর কি, কোনটা কী পরিমাণ থাকে, অর্থাৎ যত নামতেছে তত গোল্ডের কম্পোজিশনে, গোল্ডের টাইপ হিসাবে কি কমতেছে আর কি, গোল্ডের অ্যামাউন্টটা কমতেছে বা পরিমাণটা। ফাংশন অফ কনস্টিটিউয়েন্স, এখন আমরা গোল্ডের সাথে যে আরও বাকিগুলো ইউজ করতেছি, এদের কী কী কনস্টিটিউয়েন্টস বা এরা আসলে কাজ কি, ফাংশন কি, এটা আমরা দেখবো এবার। ওকে, গোল্ড অ্যালয় তো অনেক বড় আসলে, আমরা একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো। তো দেখো আমরা হচ্ছে গোল্ড অ্যালয় দিয়ে আমরা কত কিছু বানানোর চেষ্টা করি। এখন যদি তোমাকে বলা হয় যে তোমার তুমি এভাবে পড়তেছো যে গোল্ডটাকে আমরা ইনলে, অনলে,
ক্রাউনে ইউজ করতে পারি। তো এখন যদি তোমাকে বলে ক্রাউনের জন্য কি কি অ্যালয় তুমি ইউজ করতে পারো, তার মধ্যে তুমি একটা পেয়ে গেলা গোল্ড। তুমি ওভাবে চিন্তা করলেও কিন্তু তুমি এই পড়াগুলো তোমার হয়ে যাচ্ছে। তাহলে দেখো গোল্ডের হচ্ছে টার্নিশ কোরোশন রেজিস্ট্যান্স খুবই এক্সিলেন্ট। কেন? কারণ এটা হচ্ছে ইনার্ট। ইনার্ট মানে বায়োকম্পিটেবল বা ইনার্ট। ইনার্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়, কারোর সাথে রিয়াকশন করে না, এবং এটা হচ্ছে মেলিবিলিটি, ডাক্টিলিটি দেয়। হ্যাঁ, স্ট্রেংথ যেহেতু কম থাকে প্রথম অবস্থায় গোল্ডের, পিওর গোল্ডের, এবং এটার ম্যালিয়েবিলিটি, এটাকে তুমি চেপটা করে একদম গোল্ড ফয়েল, এটা একদম পাতলা পেপারের মতো বানায় গোল্ড ফয়েল। মোস্ট ডাক্টাইল, মোস্ট ম্যালিয়েবল। এছাড়া হচ্ছে তোমার কপার হচ্ছে মেনলি হার্ডেনিং করে, এবং কপারের কারণে রেডিশ কালার আসে, মেল্টিং পয়েন্টটাকে কমাইয়ে দেয়, রেডিওসিটিভিটি কমাইয়ে দেয়। ঠিক আছে, তারপর দেখো এখানে বলছে যে এখানে গোল্ড অ্যালয়ের পরিমাণটা বাড়ানো যাবে না, কারণ সরি, এখানে কপারের পরিমাণ 16%-এর বেশি দেওয়া যাবে না, কারণ কপার একদিকে স্ট্রেন্থ দেয় আর একদিকে সমস্যা করে হচ্ছে টার্নিশ কর্ষণ করে। সিলভার কি করে? সিলভার দেখো, সিলভার অ্যামালগামের মধ্যে যে কাজ করে এখানেও সেই কাজ, সেটা হচ্ছে এটাকে হোয়াইটেন করে, এবং রেডিশ কালার অফ কপার, যেটা রেডিশ কালার, এটাকে ও হচ্ছে কাউন্টারঅ্যাক্ট করে। মানে একদিকে তুমি কপার দিছোর জন্য রেডিশ হয়ে যাচ্ছে, লালচে লালচে হয়ে যাচ্ছে, তামাটে ভাব হয়ে যাচ্ছে, তো তুমি যখন সিলভার অ্যাড করবা, সিলভার অ্যাড করলে সেইটাকে, তো এইটা যেহেতু হোয়াইট অ্যান্ড করতেছে অ্যালয়টাকে, ওইটাকে অনেকটা কাউন্টারঅ্যাক্ট করে দিবে এবং স্ট্রেংথ বাড়াবে, হার্ডনেস বাড়াবে। ঠিক আছে, তবে এটা সমস্যা আবার হচ্ছে কি, এটা টার্নিশ করেশন রেজিস্ট্যান্সটাকে কমাই দিচ্ছে, যেটা গোল্ডের আছে। আবার প্লাটিনাম কি করে? স্ট্রেংথ বাড়াচ্ছে, কর্ষণ রেজিস্ট্যান্স বাড়াচ্ছে, অলসো মেল্টিং পয়েন্টটাকে বাড়াচ্ছে। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, এবং আলটিমেটলি হচ্ছে হোয়াইটেনিং ইফেক্ট অফ দ্য অ্যালয়, এবং হচ্ছে রিডিউসড গ্রেইন সাইজ। ঠিক আছে, গ্রেইন সাইজ কমা মানে হচ্ছে এখানে অ্যালয়ের জন্য ভালো, যত গ্রেইন কম হবে তত ভালো। এখন আমি যদি প্ল্যাটিনামের পরিবর্তে আমরা ইউজ করি, তাহলে হচ্ছে প্যালাডিয়াম ইউজ করতে পারি, অনেকটা সেম টাইপের ইফেক্ট। ঠিক আছে, আমরা আর বললাম না। এরপর একটু জিঙ্ক হচ্ছে আমরা স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করি, যেটা হচ্ছে অক্সিডাইজেশন হইতে দেয় না। ইরিডিয়াম হচ্ছে ইন্ডিয়াম টিন অক্সাইড, যারা হচ্ছে হার্ডেন করে দেয়। ক্যালসিয়াম কি করে? কম্পেনসেট ফর ডিক্রিজ সিটিএ দ্যাট রেজাল্ট ওয়েন দ্য অ্যালয় ইজ মেড ফ্রম সিলভার ফ্রি। দেখো, যখন আমরা কোনো কারণে যে ইলিমিনেশন সিলভার যদি আমরা বাদ দিয়ে দিই, সেখানে আমাদের ক্যালসিয়াম লাগবে, কারণ এটা কি করে? সিটিই এর পরিমাণটা কমাই দেয়। সিটির যে কম্পেনসেট, যে সিটিটা যে কমে যাচ্ছে, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা কমে যাচ্ছে, সেটাকে কম্পেনসেট করে দেয়। আমরা লাগবে নেই, এই আর কি মোটামুটি। তো আমরা যেটা দেখছিলাম, তো আমরা গোল্ড অ্যালয় নিয়ে একটু শিখতেছিলাম বা পড়তেছিলাম। তো গোল্ড অ্যালয়ের মধ্যে আমরা যে প্রপার্টিটা যদি দেখি, আমরা জানি অলরেডি যে কালার কেমন। গোল্ডের কালার হচ্ছে ইয়েলোইশ কালার, তাই না? যখন আমরা কোনো অ্যালয় মিক্সচারের সময় বা অ্যালয় বানানোর সময় যখন গোল্ড অ্যাড করবো, তখন সেটা ইয়েলোইশ কালার চলে আসবে। এখন বলছে কি, যে আমরা বর্তমানে যে মডার্ন গোল্ডগুলো ইউজ করি, সেগুলো আসলে গোল্ড টু হোয়াইট এরকম মাঝামাঝি কালার থাকে। এখন এটা আসলে কেন? কারণ আমরা অনলি গোল্ড ইউজ করি না, এটা তোমরা জানো যে শুধু গোল্ড ইউজ করি না, গোল্ডের সাথে আমরা সিলভার, প্যালাডিয়াম, প্লাটিনাম এগুলো ইউজ করি, এগুলো সবগুলোই হচ্ছে হোয়াইট। তো এদেরকে এই জন্য বলা হয় হোয়াইটেনিং এলিমেন্টস। ঠিক আছে, তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভাইভাতে যে হোয়াইটেনিং এলিমেন্টস কারা, হোয়াইটেনিং এলিমেন্টস বলতে বোঝায় যারা হচ্ছে যে অ্যালয়ের মধ্যে কি করে, হোয়াইট কালার দেয়। হোয়াইটেনিং এলিমেন্টস কারা কারা আছে? সিলভার, প্লাটিনাম, প্যালাডিয়াম, ইটিসি। ওকে, তারপর যদি আমরা দেখি মেল্টিং রেঞ্জ হচ্ছে 920 থেকে 960, এতটুকু জানলেই হবে। ডেন্সিটি আমরা অলরেডি জানি যে একদম পিওর যে গোল্ড থাকে, সেই পিওর গোল্ডটা হচ্ছে 19.3। এইটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে পারে, এইটা অন্তত পক্ষে জানতেই হবে, 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এছাড়া আমরা দেখছিলাম গোল্ড অ্যালয়ের বিভিন্ন রকম টাইপ আছে, টাইপ 3, টাইপ 4। এগুলোর সাথে আসলে কি, এগুলো স্ট্রেংথ বেশি থাকে, তাই না? এবং এই স্ট্রেংথ বেশি করতে গিয়ে সেখানে কি অ্যাড করা হয়, তোমরা দেখবা যে সেখানে হচ্ছে এই যে হোয়াইটেনিং এলিমেন্টস বা আদার এলিমেন্টসগুলো, অর্থাৎ অ্যালয় ফর্মের যে আদার এলিমেন্টসগুলো ইউজ করা হয়। তো ওইটি ইউজ করার কারণে গোল্ডের যে অরিজিনাল গোল্ড বা পিওর গোল্ডের যে 19.3, সেখান থেকে কমে যে টাইপ 3 সেটা হচ্ছে 15.5, আর টাইপ 4 হচ্ছে 15.2। তো দেখো, যদি আমরা স্ট্রেংথ দেখি, স্ট্রেংথ দেখলে আমরা বুঝবো ইয়েল্ড স্ট্রেংথ হচ্ছে যেটা হচ্ছে হার্ড এবং এক্সট্রা হার্ড যেটা টাইপ 3 207 আর 275। ওকে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারতেছো যে টাইপ 3 থেকে 4-এর আমরা একটু আগে দেখছিলাম যে টাইপ 3-র কি বেশি, ডেন্সিটি বেশি তুলনামূলক, 0.3 বেশি, তাই না? এবং হার্ডনেসের দিক থেকে আবার হচ্ছে 4 বেশি। ঠিক আছে, যেটাকে আমরা এক্সট্রা হার্ড বলে থাকি। তো এইখানে
হার্ডনেস, এই হার্ডনেসটা আসলে কি? হার্ডনেস বলতে বোঝাচ্ছে যে একটা ইজ উইথ হুইচ ইজ অ্যালয় ক্যান বি কাট, গ্রাউন্ড অর পলিশ। তুমি যে একটা অ্যালয় নিলা, সেটাকে তুমি কাট করলা, গ্রাউন্ড সেকশন করলা, এবং বা হচ্ছে গ্রাউন্ড করলা এবং পলিশ করলা, এই যে কাজগুলো করলো, এই কাজগুলো কতটা ইজি। হ্যাঁ, যদি হার্ডনেস বেশি হয় সেক্ষেত্রে এটা কী হবে, তত বেশি মানে কঠিন হবে, ইজ হবে না। তো গোল্ড অ্যালয় আর জেনারেলি মোর ইউজার ফ্রেন্ডলি দেন আদার বেস মেটাল অ্যালয় হুইচ আর এক্সট্রিমলি হার্ড। অর্থাৎ আমরা অন্যান্য যে বেস মেটাল অ্যালয়গুলো ইউজ করি এগুলো হার্ডনেস আরও বেশি। তো সেই হিসেবে গোল্ডকে বলা হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি কেন বলেছে? কারণ গোল্ডকে তুমি সহজেই এসব কাজ করতে পারো। ইলংগেশন দেখো, যে ইলংগেশন বলতে ডাক্টিলিটিকে বোঝায়। ধরো তুমি একটা অ্যালয় টুকরাকে পিটায় যত পাতলা করতে পারবা, যত লম্বা করতে পারবা, ইলংগেশন, এইটাই আসলে হচ্ছে ডাক্টিলিটি। এবং অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমরা এই ডাক্টিলিটি বা ইলংগেশন কোন কোন ক্ষেত্রে দরকার, একটু বিষয় তোমাদের একটু বেসিক ধারণা জানতে হবে। যেমন হচ্ছে ক্লাস্প, ঠিক আছে? আমরা যখন একটু পর যখন ডেঞ্চারটা পড়বো, রিমুভেবল ডেঞ্চার বা হচ্ছে পার্শিয়াল ডেঞ্চারের মধ্যে আমরা দেখবো ক্লাস্প আছে, ক্লাস অ্যাডজাস্টমেন্ট ফর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। তো রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ক্ষেত্রে আমরা যে ক্লাস্প ইউজ করি, ঠিক আছে? তো এই ক্লাস্পটা আসলে কি, ক্লাস্পটাকে হতে হয় একটু কিছুটা ইলাস্টিক হতে হয়, ক্লাস্পটা কিছুটা ইলাস্টিক হতে হয়। এবং দেখো পাশাপাশি মার্জিন অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড বার্নিশিং ক্রাউন্স অ্যান্ড ইনলে, এইসব ক্ষেত্রে আমাদের ইলংগেশন বা এই ডাক্টিলিটির ব্যাপারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যত বেশি এইজ হার্ডেনিং হবে তত ডাক্টিলিটি কমবে, অর্থাৎ হার্ডেনিং বেশি হলে ডাক্টিলিটি কমবে। এটা আমাদের লাগবে না। টার্নিশ করশন তোমরা জানো যে গোল্ড সহ যত নোবেল মেটাল তারা হচ্ছে তারা হচ্ছে এক্সিলেন্ট টার্নিশ অ্যান্ড করশন রেজিস্ট্যান্ট। ওকে, নোবেল মেটালস আর লেস রিঅ্যাক্টিভ। ওকে, নাও হচ্ছে কাস্টিং শ্রিঙ্কেজ তোমরা জানো যে সব অ্যালয়তে কি থাকে, কাস্টিং। অল অ্যালয় শ্রিঙ্কস হোয়েন দে চেঞ্জেস ফ্রম লিকুইড টু সলিড, অর্থাৎ লিকুইড থেকে যখন সলিডে যায় তখন সেখানে কি হয়, শ্রিঙ্ক করে। হ্যাঁ, দ্য কাস্টিং শ্রিঙ্কেজ গোল্ড অ্যালয় ইজ লেস দেন এত। তাহলে এটার হচ্ছে তোমার একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 1.25 থেকে 1.65% এরকম। এছাড়া বায়োকম্প্যাটেবল তোমরা জানো গোল্ড খুবই ভালো পরিমাণে, অর্থাৎ রিলেটিভলি বায়োকম্প্যাটেবল। কাস্টিং ইনভেস্টমেন্টে আমরা কোনটা ইউজ করি, আমরা হচ্ছে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে লো ফিউজিং গোল্ড অ্যালয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি, লো ফিউজিং গোল্ড অ্যালয়, ঠিক আছে? আবার বললো না হাই ফিউজিংয়ের মধ্যে আমাদের আরও যে অন্যান্য ফসফেট বন্ডেড, ইথাইল সিলিকেট বন্ডেড যে জিপসাম ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস আছে ওগুলো আমরা ইউজ করে থাকি। তো আমরা কি বললাম যে লো ফিউজিং যারা, তাদের ক্ষেত্রে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি। এছাড়াও দেখো যে আমাদের গোল্ডে কিন্তু একটা হিট ট্রিটমেন্ট করা, এটা অনেক সময় ভাইবাতে ধরে, হ্যাঁ, রিটেনে আসার চান্স কম, বাট আসতে পারে, লিখে রাখি রিটেন প্লাস ভাইবা। তো তোমাদের বলা হয় থাকে যে হিট ট্রিটমেন্টটা বলো। হিট ট্রিটমেন্ট কি, যে তুমি আগে বুঝো যে আসলে হিট ট্রিটমেন্ট মানে কি। হিট বলতে কি, তাপ বোঝাচ্ছে, তাপের মাধ্যমে তুমি কোনো কিছু ট্রিটমেন্ট করতেছো। আচ্ছা, তো এই হিট ট্রিটমেন্টের মাধ্যমে আসলে কেন করতেছি, টু অল্টার ইটস মেকানিক্যাল প্রপার্টি, অর্থাৎ গোল্ডের বা আমার কাছে যে গোল্ডটা আছে সেই গোল্ডটার তুমি কি চাচ্ছ, তুমি এটার প্রপার্টিটাকে চেঞ্জ করতে চাচ্ছ, মেকানিক্যাল প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে চাচ্ছ। এখন এগুলোকে যদি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমার কি দরকার, সেক্ষেত্রে তোমার এই হিট ট্রিটমেন্টে যাইতে হবে। আচ্ছা, তো এখানে বলছে গোল্ড ট্রিটমেন্টের একটা প্রি রিকুইজিট আছে, সেটা হচ্ছে কি, যে সাফিসিয়েন্ট পরিমাণ কপার থাকতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কপার থাকতে হবে। বিশেষ করে আমরা হিট ট্রিটমেন্ট কাদের করি, আমরা অলরেডি জানি টাইপ 3 এবং টাইপ 4, যারা হচ্ছে টাইপ 3 হচ্ছে কি হার্ড, আর টাইপ 4 হচ্ছে এক্সট্রা হার্ড। ওকে, এখন এই সকল অ্যালয়ের ক্ষেত্রে হিট ট্রিটমেন্ট করে থাকি। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সফটেনিং হিট ট্রিটমেন্ট আর একটা হচ্ছে হার্ডেনিং হিট ট্রিটমেন্ট। সফটেনিং ট্রিটমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমরা যেটাকে সলিউশন হিট ট্রিটমেন্ট একটা চেয়েছি। দেখো, সফটেনিং হিট ট্রিটমেন্ট বলতে আমরা বুঝি যে ডাক্টিলিটি বাড়াবো। হ্যাঁ, আমরা কি করব, ডাক্টিলিটি, বাট রিডিউস স্ট্রেংথ কমাইয়া ডাক্টিলিটি বাড়াবো, প্রপোর্শনাল লিমিট এবং হার্ডনেস সবগুলোকে কমাই দেবো, ঠিক আছে? তাহলে হার্ডনেস, প্রপোর্শনাল। সফটেনিং মানে কি, সফটেনিং মানে হচ্ছে নরম করা, নরম করা। তাহলে আমি যদি ধরো যে একটা গোল্ড অ্যালয় সেটাকে সফট করতে চাই, আরও বেশি সফট করতে চাই, তাহলে ইনক্রিজ ডাক্টিলিটি বাড়াতে চাই, ইলংগেশন প্রপার্টি বাড়াতে চাই, সাথে সাথে এগুলোকে রিডিউস হবে, ঠিক আছে? হার্ডনেস, স্ট্রেংথ, প্রপোর্শনাল লিমিট। ওকে, যাই হোক,
ইন্ডিকেশন কি? ইন্ডিকেশনসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে ইন্ডিকেটেড ফর দ্যাট আর টু বি গ্রাউন্ড শেপড অর আদারওয়াইজ কোল্ড ওয়ার্ক ইন আউটসাইড দ্য মাউথ। তার মানে তুমি একটা অ্যালয়, কোল্ড অ্যালয়, সেটাকে তুমি গ্রাউন্ড করতে চাচ্ছ, কাটতে চাচ্ছ, নির্দিষ্ট একটা শেপ দিতে চাচ্ছ, সেজন্য তোমার কি করতে হবে? একে নরম করতে হবে, সেটাকে সফট করতে হবে। এখন সফট না করলে তুমি কিন্তু সেভাবে শেপ দিতে পারবে না। এছাড়া বলছে কি কোল্ড ওয়ার্ক। কোল্ড ওয়ার্ক মানে কি? যে তোমার হচ্ছে হ্যামারিং করা। তোমার নর্মাল কোল্ড ওয়ার্ক বলতে কি? নর্মাল টেম্পারেচারে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে তুমি কি করছো? হ্যামারিং করছো। ধরো এক টুকরা ইসের পাতকে তুমি হচ্ছে বারবার হ্যামারিং করছো, হ্যামারিং করে তুমি লম্বা বানাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে শেপের চেঞ্জ করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সফটেনিং হেড ট্রিটমেন্টে যেতে হবে। এখন এখানে প্রসেসগুলো বলা আছে, তো প্রসেসগুলো তোমরা একটু দেখতে পারো যে তোমরা হচ্ছে সরি। তো প্রথমে হচ্ছে কাস্টিংটাকে প্লেস করতে হবে একটা ইলেকট্রিক ফার্নেসে 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিট 700 ডিগ্রি সেলসিয়াস, এবং পরে র্যাপিড কুলিং করতে হবে বা কুইঞ্চ ইন ওয়াটার। তুমি সেটাকে গরম করলা 10 থেকে 15 মিনিট, সেভাবে ধাপ করে সেটাকে পানির মধ্যে নিয়ে আসলা এবং এইখানে ঠান্ডা করে ফেললা। তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে? এখানে যে ফেজ আছে, হ্যাঁ, ফেজ ডায়াগ্রাম, এই ফেজে হচ্ছে চেঞ্জ আছে, ইন্টারমিডিয়েট ফেজেস আর চেঞ্জড। চেঞ্জ হলে সেখানে একটা ডিসঅর্ডার সলিড সলিউশন তৈরি হলো, অর্থাৎ তুমি যেখানে একটা অর্গানাইজ সলিউশন ছিল, একটা সলিড ছিল, সেখান থেকে একটা ডিসঅর্গানাইজ সলিডে কনভার্ট করছো, হ্যাঁ, কুইঞ্চিং মেথডে। এগুলো তোমাদের এগুলো আমরা পড়বো, অথবা তোমরা পড়েও থাকতে পারো অলরেডি, যে ফেজ কিভাবে কাজ করে, ফেজ কী কী ফেজ আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিসঅর্ডার সলিড সলিউশন, এবং এইটাকে র্যাপিড কুইঞ্চ করার জন্য এটা আসলে আমরা কেন করলাম, এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে। র্যাপিড কুইঞ্চ করলাম, পানির মধ্যে চুবাই দিলাম ঠান্ডা পানিতে বা নর্মাল পানিতে, তাহলে প্রিভিয়াস অর্ডারিং ফ্রম অকারিং ডিউরিং কুলিং, অর্থাৎ আমরা যদি আস্তে আস্তে ঠান্ডা করতাম, কী হতো? ধরো মনে করো যে সাপোজ যে এটা হচ্ছে তার কাঠামো, আমি কিন্তু অ্যাকচুয়াল কাঠামোটা আঁকতেছি না, আমি জাস্ট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এখন এইটাকে তুমি যখন প্রথম করলা, হিট দিলা, তো 10 থেকে 15 মিনিট যখন 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন হিট দিলা অ্যাট 700 ডিগ্রি সেলসিয়াস ফার্নেসের মধ্যে, তাই না, ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কি হলো? মনে করো যে এই যে মলিকুলগুলোর চেঞ্জ আসলো, ঠিক আছে? মনে করো মলিকুলগুলোর জায়গা পরিবর্তন হলো, এটা শেপটা কি হয়ে গেল? এটার শেপটা চেঞ্জ হয়ে গেল, ধরো এরকম শেপ চেঞ্জ হয়ে গেল। কিন্তু পরবর্তীতে কি হবে? তুমি যখন কুল করবা তখন এরা আবার আগের জায়গা মতো ফিরে আগের মতো এরকম হয়ে যাবে, নর্মালি এভাবে কি হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি যখন র্যাপিড কুইঞ্চ করছি অথবা র্যাপিড কুলিং করছি, তার মানে কি হয়েছে? এই অবস্থায় রয়ে গেছে, মানে এই অবস্থা থেকে সামান্য পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিকৃত অবস্থা থেকে সামান্য পরিবর্তন, অর্থাৎ সেখানে কি আসছে? চেঞ্জ আসছে। তো এই হচ্ছে আমার মূল কথা। এছাড়া হচ্ছে হার্ডেনিং হিট ট্রিটমেন্ট। দেখো, হার্ডেনিং হিট ট্রিটমেন্ট কখন করা হবে? হার্ডেনিং ট্রিটমেন্ট যখন আমরা যে একটা অ্যালয়ের দিয়ে বা একটা তোমার অ্যাপ্লায়েন্সেস বানাতে চাচ্ছ, সেখানে তোমার হার্ডনেস অনেক বেশি দরকার, প্রপোর্শনাল লিমিট এবং হার্ডনেস এগুলো, বাট ডাক্টিলিটি কম। তাহলে ডাক্টিলিটির সাথে এদের সবার ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝতে পারছো আশা করি। এবং এটাকে হচ্ছে দেখো, ইট ইজ দ্য কপার প্রেজেন্ট ইন দ্য গোল্ড হুইচ হেল্পস ইন দ্য এজ হার্ডেনিং প্রসেস। তাহলে এখানে কপারটা মেইনলি কাজ করতেছে। তাহলে এখানে আমাদের মেটালিক ডেঞ্চার, তুমি যদি একটা মেটালিক ডেঞ্চার, সেটা তো সফট হতে পারবে না। স্যাডেলস, তাই হচ্ছে এফপিডি, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। তো দেখো, আমরা সফটেনিং হিট ট্রিটমেন্টে আমরা হচ্ছে মেইনলি শেপ দিয়ে কোল্ড ওয়ার করি, আর হার্ডেনিং ট্রিটমেন্টে স্ট্রেংথটা বাড়াই, ঠিক আছে? আচ্ছা, দেখো, তো এইখানে একটা কথা বলছে যে স্মলার স্ট্রাকচার লাইক ইনলে জিনিসটা হচ্ছে তোমার ছোট একটা স্ট্রাকচার, এবং এইটার মধ্যে তুমি যদি বসাইতে চাও, এটা কিন্তু তুমি ভালোভাবে বসাইতে পারবে না। তো এইখানে কি, এইখানে প্রসেসটা একটু অন্যরকম। দেখো, তো দেখো আমাদের যে অ্যালয় আছে সেটাকে আমরা কি করব? দেখো যে কি বলছে, সোকিং অর এজিং অফ দ্য কাস্টিং অ্যাট টেম্পারেচার 1400, তাহলে 1400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা 15 থেকে 30 মিনিট রাখলাম, ঠিক আছে? এরপর হচ্ছে ওয়াটারে কুইজ করতে হবে বা সোলোলি কুল করতে হবে, ঠিক আছে? এখন দেখো যে এই যে টেম্পারেচারটা বলছে যে আমার যে কোন ধরনের কম্পোজিশন তার মধ্যে ডিপেন্ড করে 250 থেকে 200 থেকে এখানে হচ্ছে 200 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস
টেম্পারেচারে আমরা রাখতে পারি, যাতে করে সেখানে কি হয়, এখানে অর্ডার গ্রোথ হয়। ওকে, আচ্ছা, তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা কি হবে, এই যে ডিউরিং দিস পিরিয়ডে ইন্টারমিডিয়েট ফেজ আর চেঞ্জ টু বি অ্যান অর্ডার সলিউশন, অর্থাৎ তোমার একটা আগের অবস্থা ছিল ইনিশিয়াল, সেখান থেকে তুমি একটা অবস্থা পাচ্ছ সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। বুঝতে পারছো, একটা ছিল ইনিশিয়াল আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এরপরে যে অবস্থাটা আসছে সেটা হচ্ছে তোমার ফাইনাল। তো তুমি যেহেতু এখানে র্যাপিড কুল না করে এখানে হচ্ছে স্লোলি কুল করছো, তার মানে এখানে একটা অর্ডার্ড সলিড সলিউশন তৈরি হয়েছে। এবং আইডিয়ালি দেখো তাহলে বুঝতে পারছো আসলে। তো এখানে বলছে আইডিয়ালি বিফোর এজ হার্ডেনিং, তাহলে আমাদের কি করা উচিত, প্রথম সফটেনিং ট্রিটমেন্ট করা উচিত। হ্যাঁ, যাতে করে দেখো এইখানে সকল ধরনের স্ট্রেসটাকে রিলিফ করতে পারে। দেখো এটা ব্যাপারটা একটু ব্যাপার আছে, তোমাদের একটু বোঝাই। প্রথম কথা হচ্ছে তুমি লাইক হচ্ছে যে একটা ধরো এরকম একটা শেপ আছে, ঠিক আছে, এই শেপটাকে তুমি এভাবে বানাতে চাচ্ছ, বা একটা অন্য একটা শেপ দিতে চাচ্ছ, তাহলে তোমরা কি করবে, সেখানে হচ্ছে তুমি সেখানে কোল্ড ওয়ার্ক করলা, ফিনিশিং পলিশিং করলা, ঠিক আছে। তো এখন এইটার উপর অনেক বেশি তুমি স্ট্রেস দিছো, হ্যাঁ, চাপ প্রয়োগ করছো, তো এই স্ট্রেসগুলো কিন্তু এটা অ্যাবজর্ব করে নিছে, বুঝতে পারছো কিনা, তুমি হচ্ছে অ্যাবজর্ব করে নিচ্ছ। এখন এইটাকে তোমার উইথড্রল করা লাগবে। উইথড্র করার জন্য কি করে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমাকে সফটেনিং হিট ট্রিটমেন্টে যাওয়া। তাহলে সফটেনিং আগে তুমি সফটেনিংয়ে যাবা, সফটেনিংয়ে গেলা, সফটেনিংয়ে গিয়ে তারপর পরে দেন হার্ডেনিং, ঠিক আছে। তুমি যদি আগের প্রসেসটা বুঝো, আগে সফটেনিং করছিলাম আমার একটা নির্দিষ্ট পারপাসে, কিন্তু এই ক্ষেত্রে আমি এইটার আলটিমেট হচ্ছে আমার হার্ডেনিং প্রসেস। তবে তার আগে আমাকে সফটেনিং করতে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমার এইখানে যে স্ট্রেসগুলো, আমি যেখানে ফিনিশিং পলিশিং, আমি যেখানে গ্রাউন্ড করছি বা হচ্ছে হ্যামারিং করছি, এই স্ট্রেসগুলোর মধ্যে আছে। তো এই মধ্যে থাকলে এই জিনিসটা কী হতে পারে, একটা সময় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এইটাকে উইথড্র করার জন্য, এটা থেকে বের করে নেওয়ার জন্য আমরা সফটেনিং হিট ট্রিটমেন্টের মধ্যে চলে আসছি। ওকে, তাহলে দেখো এখানে বলা আছে টু রিলিভ অল স্ট্রেইন হার্ডেনিং স্ট্রেসেস হুইচ অকার্স ডিউরিং ফিনিশিং, ঠিক আছে। আচ্ছা, তো আলটিমেটলি এখানে আমরা এজিং প্রসেসটা করতে পারি আর কি। এছাড়া হচ্ছে লো গোল্ড অ্যালয় আমাদের লাগবে না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গোল্ড অ্যালয় নিয়ে যত কথাবার্তা। এখন আমরা আরেকটা অ্যালয় সম্পর্কে জানবো, যেটা হচ্ছে সিলভার প্যালাডিয়াম অ্যালয়। তো সিলভার প্যালাডিয়াম অ্যালয় আসলে কেন গুরুত্বপূর্ণ? কারণ সিলভার প্যালাডিয়াম অ্যালয় হচ্ছে একটা চিপার ভার্সন বা একটা কম দামি চিপার অল্টারনেটিভ টু গোল্ড, অর্থাৎ গোল্ড অ্যালয়। তো গোল্ড থাকে এবং অন্যান্য প্রিসিয়াস মেটাল থাকে, তো এটার ভ্যালু বা এটার যে কস্টিংটা বেশি আসে। তো সেই তুলনায় তুমি যদি চিপার কোনো কিছু ভালো মানের খুঁজতে চাও, তার জন্য তোমাদেরকে সিলভার প্যালাডিয়াম অ্যালয় আসতে হবে। সিলভার প্যালাডিয়াম অ্যালয় হচ্ছে দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে নন কপার আর একটা হচ্ছে কপার। একটা হচ্ছে সিলভার প্যালাডিয়াম নন কপার, একটা হচ্ছে কপার। এইখানে আমরা যদি সিলভারের পরিমাণ এরকম কয়েকটা টাইপ হতে পারে আর কি, 2/4 করে ভাগ করা হয়েছে। তো প্রপার্টিস আর লাইক, যেমন হচ্ছে যে সিলভারের মতোই প্রপার্টি থাকে, এরকম একটা ভার্সন হতে পারে। তাহলে সিলভার হচ্ছে তোমার সিলভার 70 থেকে 72, আর হচ্ছে 25% থাকবে প্যালাডিয়াম। তো এই প্যালাডিয়াম যেটা, হ্যাঁ, প্যালাডিয়াম অর্থ অলসো হচ্ছে গোল্ড অ্যালয়ে থাকে কিন্তু 25% যেটা। এছাড়া হচ্ছে সিলভার, প্যালাডিয়াম এবং হচ্ছে কপার। আচ্ছা, যাই হোক, তো এই সাইডে দেখো এটা হচ্ছে মানাপল্লী থেকে, তোমাদের ফিলিপস বই থেকে এটা কাট করে রাখছি পেজটাকে। তো এইটাকে বলা হচ্ছে একটা হোয়াইট অ্যালয়, তাই না? তাহলে সিলভারের কম্পোজিশনটা বেশি থাকে আমরা বুঝলাম, এবং এখানে অ্যাটলিস্ট 25% প্যালাডিয়াম থাকতে হবে সিলভার প্যালাডিয়ামে। এই অ্যালয়টা যদি সিলভার প্যালাডিয়াম হতে হয়, তাহলে মানে প্যালাডিয়াম থাকতে হবে অ্যাটলিস্ট 25%। ওকে, মানে কমসে কম 25%, বেশি হলেও সমস্যা নেই, বাট এটা থাকতেই হবে। তো আলটিমেটলি এটার কি নোবিলিটি ইনক্রিজ, ফলে আলটিমেটলি কি হয়, নোবিলিটি আসতেছে, ইনক্রিজ টার্নিশ করশন রেজিস্ট্যান্স, এবং অলসো কপার থাকবে, আর হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ গোল্ড থাকবে, গোল্ডও থাকবে অল্প পরিমাণে। যাই হোক, উইথ 15% or more কপার এবং প্রপার্টিস লাইক দিস 4 টাইপ। যদি আমরা 15%-এর মতো, এইখানে দেখো জিনিসটা একটু বলি যে যদি প্রপার্টিটা এরকম যদি হয়, দেখো এরকম যদি হয়, তাহলে প্রপার্টিটা আমি কেমন পাচ্ছি, প্রপার্টি পাচ্ছি টাইপ 3 গোল্ড অ্যালয়ের কাছাকাছি,
ঠিক আছে, অর্থাৎ এই কম্পোজিশনটা যদি হয় সেক্ষেত্রে আমরা পাচ্ছি গোল্ড টাইপ 3। আর আমরা যদি এই কম্পোজিশনটা নেই সেখানে আমরা গোল্ড টাইপ 4 এর মতো পাবো, বুঝতে পারছো? গোল্ড অ্যালয় টাইপ 4 এর মতো প্রপার্টি আমরা পাবো, এইগুলো বলছে আর কি। কিছু লিমিটেশনস আছে, যেমন হচ্ছে এখানে যেটা হচ্ছে আমরা যদি ধরো দ্য মেজর নিউমিনেশন আর জেনারেল, আর হচ্ছে যদি আমরা সিলভার প্যালাডিয়াম কপার এই অ্যালয়টা ইউজ করি, ঠিক আছে, তাহলে এদের আবার ট্রান্সকর্ষণের পটেন্সিটা বেড়ে যায়, বুঝতে পারছো? ট্রান্সকর্ষণ হওয়ার চান্সটা বেড়ে যায়। এবং আচ্ছা যাই হোক, এটা আমাদের আর লাগবে না, জানার দরকার নেই। আচ্ছা, তো এছাড়া হচ্ছে নিকেল ক্রোম, এছাড়া হচ্ছে কোবাল্ট ক্রোম। অর্থাৎ আমরা যে জিনিসগুলো পড়তেছি এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যালয় নিয়ে আস্তে আস্তে পড়তেছি, এবং আমরা হচ্ছে ইউজ হিসাবেও পড়বো। আরও কিছু আমাদের পড়া আছে, টাইটেনিয়াম অ্যালয়, তোমরা জানো টাইটেনিয়ামের অ্যালয় থাকে। এছাড়া হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের অ্যালয় আছে, এগুলো চাইলে দেখা যায়, এগুলো নট সো ইম্পর্টেন্ট। এছাড়া আমরা একটা জিনিস অলরেডি পড়ে আসছি, মিটার সিরামিক অ্যালয়, যেটাকে আমরা পিএফএম মানে পোর্সিলিন ফিউজ টু মেটাল। এখানে দেখো পোর্সিলিনটা একটা মেটালের সাথে, এখন আমি এইখানে কোন মেটালটা ইউজ করবো সেটাই হচ্ছে পিএফএম এর। দেখো পোর্সিলিন ফিউজ টু মেটাল, কারণ নিচে একটা মেটালের কপিং থাকে, তোমরা অলরেডি পড়ে আসছে, এর উপরে পোর্সিলিনের লেয়ার দিয়ে এখানে ফায়ারিং করতে হয়। ওকে, যাই হোক, তো এই মেটালগুলো আসলে মেটাল সিরামিক অ্যালয় বলা হয়। মেটাল সিরামিক অ্যালয় মানে যে মেটাল সিরামিক অ্যালয়। তো এদের কাদের বলা হয়? যারা কম্পিটেবল উইথ পোর্সিলিন অ্যান্ড ক্যাপেবল বন্ডিং টু ইট, অর্থাৎ যে সমস্ত অ্যালয়গুলো কি করতে পারে, পোর্সিলিনের সাথে কম্পিটেবল হয়, কাছাকাছি যায় এবং পাশাপাশি এদের সাথে বন্ড করে, এই দুইটা প্রপার্টি থাকলে তাদেরকে মেটাল সিরামিক অ্যালয় আমরা বলে থাকি। যে অলরেডি বলা আছে এখানে ন্যাচারাল টুথ লাইক অ্যাপিয়ারেন্স দেয় পোর্সিলিনগুলো, ঠিক আছে। পোর্সিলিন একটা ব্রিটেল ম্যাটেরিয়াল। সো আমরা এখন বলতে পারো যে আমরা কেন এটাকে ইউজ করতেছি, দরকারটা কি? কারণ আমরা জানি যে পোর্সিলিন একটা ব্রিটল ম্যাটেরিয়াল, তো এইটাকে স্ট্রেন্থিং দেওয়ার জন্য বা রিইনফোর্স করার জন্য, পোর্সিলিনটাকে টেকসই করার জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে মেটাল কাপিংটা ইউজ করতেছি। ওকে, যাই হোক, পোর্সিলিন ফিউজ টু মেটাল তোমরা জানো অলরেডি, এফপিডি, এগুলো হচ্ছে নোবেল মেটাল। দে মে বি নোবেল মেটাল, নোবেল হইতে পারে, বেস মেটালও হইতে পারে, তবে থার্মাল এক্সপানশনটা ভ্যালু করে, কার সাথে ম্যাচ করে? কোএফিসিয়েন্ট অফ থার্মাল। এই জিনিসটা আমি আগে অলরেডি বারবার বুঝাইছি যে তোমার দুইটা জিনিস একসাথে এক্সপানশন করবে, একসাথে কন্ট্রাকশন করবে, এইটা যদি থাকে তাহলেই ইনাফ। আচ্ছা, আর এছাড়া যদি না হয় সেক্ষেত্রে ডিবন্ডেড হয়ে যাবে। ওকে, পোর্সিলিন ফিউজ টু মেটালে আরও কী কী নাম আছে? পোর্সিলিন ফিউজ টু মেটাল পিএফএম, তারপর হচ্ছে সিরামো মেটাল অ্যালয়, পোর্সিলিন বন্ডেড টু মেটাল, এরকম পিবিএম, পোর্সিলিন বন্ডেড টু মেটাল নামে দিতে পারে। আচ্ছা, মেটাল সিরামিক অ্যালয় নিয়ে কিছু কথা বলা আছে। গোল্ড অ্যালয় আমরা ইউজ করতে পারি, তবে নট ইনাফ স্ট্রং ফর এফপিডি, সিরামিক বন্ডিং এর জন্য। আচ্ছা, তো আমরা যাই ইউজ করি না কেন, আমরা মোটামুটি আমরা অলরেডি জানি যে 1% একটা বেস মেটাল ইউজ করি। এই বেস মেটালের মধ্যে কি থাকে? আয়রন, টিন, ইনেম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আবারও বলি যে আমরা যে মেটাল সিরামিক অ্যালয়টা ইউজ করি তার মধ্যে 1% বেস মেটাল ইউজ করি, কারণ হচ্ছে আয়রন কি আছে? আয়রন, ইন্ডিয়াম, টিন, এগুলো হচ্ছে মেকানিক্যাল বন্ডিং। এর উপরে একটা অক্সাইড লেয়ার ফর্ম হয়, এবং এটা তোমরা জানো যে এই পোর্সিলিনের মধ্যেও কিন্তু অক্সাইড থাকে। তো এই অক্সাইড লেয়ারে কি হয়? বন্ডিং হয়, অর্থাৎ একটা কেমিক্যাল বন্ডিং এর জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা অ্যালয়ের, পোর্সিলিন অ্যালয় কি কি প্রপার্টি থাকবে এটা তোমরা জানো, যে পারবা আশা করি। মেল্টিং টেম্পারেচারটা পোর্সিলিন ফায়ারিং টেম্পারেচার থেকে বেশি হবে, নাহলে তো নিচের পোর্সিলিন তুমি সেট করার জন্য ফায়ারিং এ দিছো, এর আগে দেখলা যে তোমার নিচের মেটালটা গলে গেছে, তাহলে তো আর হবে না। নিচের মেটালটা, এই যে মেটাল কাপিংটা, তো এটা তো হেভি হতে হবে, এটাকে টিকসই হতে হবে, রেজিস্ট্যান্স টু ক্রিপ আর স্যাগ দিস টেম্পারেচার। হ্যাঁ, ক্রিপ হবে না, স্যাগও হবে না, সিটিএ কম্পিটেবল হবে এবং বন্ড করবে, এগুলো অলরেডি বলে ফেলছি। স্টিফ থাকবে, মডুলাস ইলাস্টিসিটি, যে এই ফ্রেমের উপর ধরো তুমি বসাইছো, এটা হচ্ছে বেশি লোড নিতে না পেরে ফ্র্যাকচার হয়ে গেল। হ্যাঁ, মানে ফ্র্যাকচার না, মানে মেটাল ফ্রেমটা ফ্লেক্সিং হয়ে গেল, মেটাল ফ্রেমটা বাঁকা হয়ে গেল, আলটিমেটলি সেখানে ফ্র্যাকচার হয়ে গেল। আচ্ছা, এবং হচ্ছে এই পোর্সিলিনটার এই মেটালটা দেখা গেল ভিতর দিকে স্টেইন, কালার নষ্ট হয়ে গেল, তার মানে আলটিমেটলি এটা কিন্তু ভালো দেখাবে না। এই দেখো এখানে একটা মেটাল সিরামিক অ্যালয়ের একটা ক্লাসিফিকেশন আছে। আচ্ছা, এই ক্লাসিফিকেশনটা অত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট হচ্ছে দেখো কয়েকটা জিনিস, মেইনলি হচ্ছে আমরা বেস মেটালগুলো মনে রাখবো, ঠিক আছে। বেস মেটালগুলো আমাদের এমসিকিউ এবং আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট বেস মেটালগুলো। তাহলে দেখো আমি পুরোটা একবার বলি। একটা হাই নোবেল, দুইটা ক্যাটাগরি, একটা গোল্ড অ্যালয়, একটা প্যালাডিয়াম।
দেখো গোল্ড, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড, প্যালাডিয়াম, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। আর প্যালাডিনাম, প্যালাডিয়াম, সিলভার, প্যালাডিয়াম, প্যালাডিয়াম, গ্যালিয়াম, সিলভার, কয়েকটা মনে রাখবা আর কি, আমি জাস্ট মার্ক করে দিই সহজ সহজগুলো। গোল্ড, প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, তারপর হচ্ছে প্ল্যাটিনাম, সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড, প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, ঠিক আছে। আচ্ছা, আর দেখো বেস মেটালের মধ্যে কি আছে, নিকেল ক্রোমিয়াম অ্যালয়, খুবই 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 কমন নিকেল ক্রোমিয়াম অ্যালয়, এবং আমরা হচ্ছে এটা রিমুভেবল আরপিডি, রিমুভেবল পার্শিয়াল ডেন্সারের ক্ষেত্রেও, কাস্টিং ডেন্সারের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি। নিকেল ক্রোমিয়াম, বেরিলিয়াম, কোবাল্ট ক্রোমিয়াম, তাহলে নিকেল ক্রোমিয়াম, কোবাল্ট ক্রোমিয়াম, নিকেল ক্রোমিয়াম, নিকেল ক্রোমিয়াম, বেরিলিয়াম, নিকেল ক্রোমিয়াম, বেরিলিয়াম, পিওর টাইটেনিয়াম, টাইটেনিয়াম এন্ড টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম। হ্যাঁ, এটা খুব পপুলার একটা কম্বিনেশন বা একটা অ্যালয়, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম। আচ্ছা, আমরা এগুলো পড়বো কিন্তু পরে। তো এইখানে বলছে 40%-এর যদি গোল্ড থাকে সেক্ষেত্রে আমরা গোল্ড বেস অ্যালয় বলে থাকি, এটা তো আমরা জানি, এর আগেও পড়ে আসছি। এবং এটা হচ্ছে হাই নোবেলে হচ্ছে মোর এক্সপেন্সিভ, পোর্সিলিন ইজ ফায়ার। আচ্ছা, মেল্টিং রেঞ্জ কেমন হবে, যে পোর্সিলিনের যেটা হচ্ছে 900 থেকে 960, এর থেকে বেশি হইতে হবে আর কি, সহজ কথায়। এখানে কিছু টেম্পারেচারের কথা বলা আছে। তো বেশি বেশি টেম্পারেচার, যেমন হচ্ছে তোমার পিওর গোল্ডের ক্ষেত্রে টেম্পারেচারটা একটু বেশি। আচ্ছা, যাই হোক, তারপর দেখো ডেন্সিটি কেমন হবে, তারপর হচ্ছে হাই ডেন্সিটি হলে যদি হাই ডেন্সিটি হয় সেক্ষেত্রে অ্যালয়টা কাস্ট করাটা ইজি হয়। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবা। তাহলে যত বেশি ডেন্সিটি হবে তত কি কাস্ট করা ইজি হবে। এছাড়াও দেখো যে রিলেটিভলি সফটওয়্যার হুইন কম্পেয়ার টু, আচ্ছা যাই হোক, তো হার্ডনেস এবং স্ট্রেংথ আমরা দেখতে পারি এখানে ইনাফ পরিমাণ থাকতে হবে, পার্সেন্টেজ ইলাঙ্গেশন হতে হবে 5 to 20%-এর মতো, ঠিক আছে। বন্ডিং, বন্ডিং এর জন্য আমরা অলরেডি বলে ফেলেছি, বন্ডিং এর জন্য আসলে আমরা বেস মেটাল ইউজ করতে হবে। আমরা যদি হাই মেটাল ইউজ করি, লো মেটাল ইউজ করি, সরি হাই নোবেল মেটাল ইউজ করি অথবা লো নোবেল মেটাল ইউজ করি, সেক্ষেত্রেও হচ্ছে আমরা টিন, ইন্ডিয়াম আয়রন এগুলোতে বেশি পরিমাণে আমাদেরকে মানে এই 1% হলেও আমাদেরকে অ্যাড করতে হবে, তাই না? কারণ হচ্ছে এখানে কি হবে, কেমিক্যাল বন্ডিং। দেখো নোবেল মেটালে হচ্ছে অক্সাইড ফর্ম করে না, কিন্তু বেস মেটালে অক্সাইড লেয়ার ফর্ম করে। এই অক্সাইড লেয়ারটার সাথে আমাদের যে পোর্সিলিনের অক্সাইড আছে, এই দুইটার মধ্যে কেমিক্যাল বন্ডিং হবে, আলটিমেটলি সেটার ভালো একটা স্ট্রং বন্ডিং আসবে। আচ্ছা, যাই হোক, তারপর দেখো যে টার্নিশ করশন নোবেলের ক্ষেত্রে কম হবে বা থাকবে না, ঠিক আছে। তো গোল্ডের, আচ্ছা যাই হোক, এই হচ্ছে কথা। আর আমরা সোল্ডারিং ক্ষেত্রে গোজ বেজ অ্যালয়ের ক্ষেত্রে ইজিলি সোল্ডার করা যায়। তো এই একটাই যে কমার্শিয়াল, এগুলো আমরা এগুলো আর নতুন করে জানতেছি না। হ্যাঁ, এতক্ষণ যা পড়ে আসছে এগুলো। এছাড়া হচ্ছে গোল্ড প্যালাডিয়াম আছে একটা কম্বিনেশন, গোল্ড প্যালাডিয়াম। গোল্ড প্যালাডিয়াম অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তারপর হচ্ছে কোনটা কি কাজ করে কি দেখা যায়, সিলভার হচ্ছে পোর্সেলেন ডিসকালার করে দেয়। তারপর গোল্ড প্যালাডিয়াম অ্যালয়, সেখানে হচ্ছে অ্যাবসেন্স অফ সিলভার ইলিমিনেট দ্য ডিসকালারেশন প্রবলেম। ওকে, তাহলে হচ্ছে সিলভার না থাকলে ডিসকালারেশন প্রবলেমটা চলে যায়। তাহলে কমনলি ফিচার্স কিছু প্যালাডিয়াম বেসড অ্যালয়, নোবেল অ্যালয়, প্যালাডিয়াম বেসড অ্যালয়ের কিছু প্রপার্টি আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো, নট সো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি কি ধরনের অ্যালয় আছে, আসলে অ্যালয়ের অনেক ধরনের টাইপ আছে, এত কিছু আসলে পড়েও পারবো না, আর হচ্ছে এগুলো আমাদের মনেও থাকবে না। তো এখানে দেখো একটা প্যালাডিয়াম সিলভার। হ্যাঁ, প্যালাডিয়াম সিলভার হচ্ছে হাই সিলভার কন্টেন্ট থাকলে সিভিয়ার গ্রিনিং হবে, গ্রিনিং ইয়েলোইশ কালারেশন হবে। সিলভার থাকলে গ্রিনিং কালারেশন ডিসকালারেশন হইতে পারে বা হয়। আচ্ছা, তারপর প্যালাডিয়াম কোবাল্ট আমাদের অত বেশি দরকার নেই। এবার দেখো সবচেয়ে 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 ইম্পর্টেন্ট হচ্ছে বেস মেটাল অ্যালয়। এতক্ষণ নোবেল মেটাল দেখছি, আমরা একটা বেস মেটাল অ্যালয় এবং মেটাল সিরামিক রেস্টোরেশন। অলরেডি মেটাল সিরামিক রেস্টোরেশন আমরা জেনে গেছি। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে বর্তমানে যেসব আসলে যে আমাদের এখন বেস মেটাল অ্যালয় একটা চিপ অ্যালয়, সবচেয়ে চিপ হচ্ছে বেস মেটাল অ্যালয়, তাই না? এটা তো তোমরা জানো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে চিপ অ্যালয় ইউজ করি। দেখো যে এখানে বলছে যে ইউএসএ, ওয়েস্টার্ন ইউরোপ, ওয়াইল্ড ইস্ট, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে নোবেল মেটাল, হাই নোবেল মেটাল এবং হচ্ছে মেটাল সিরামিক নোবেল মেটাল সিরামিক অ্যালয়গুলো ইউজ করা হয়, এখনো হয়, আগেও হতো এখনো হয়। যেহেতু এইসব দেশের আসলে রিচ পিপলরা থাকে, তো তাদের ক্ষেত্রে এটা সমস্যা হয় না। কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এদের মতো দেশে বেস মেটাল অ্যালয়টা অনেক বেশি পছন্দ করা হয়, ঠিক আছে। যেমন সবচেয়ে বেশি যে এটাকে কোবাল্ট ক্রোমিয়াম, না সবচেয়ে বেশি হচ্ছে নিকেল ক্রোমিয়াম এবং হচ্ছে কোবাল্ট ক্রোমিয়াম। তো আমাদের এই কোবাল্ট ক্রোমিয়ামটা সবার প্রথমে আসে।
সবার প্রথমে আসছে কোনটা? কোবাল্ট, ক্রোমিয়াম এবং পরে আসছে নিকেল ক্রোমিয়াম। আচ্ছা, তাহলে আমাদেরকে এই অ্যালয়গুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে দেখো এইখানে যে নোবেল, দেখো নিকেল ক্রোমিয়াম, কোবাল্ট ক্রোমিয়াম, পিওর টাইটেনিয়াম, টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম অ্যালয়। ওকে, তাহলে হচ্ছে নিকেল বেসড হতে পারে আর হচ্ছে কোবাল্ট বেসড হতে পারে, এরকম ভাগ করছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে মলিবডেনামটা লাগাই দিয়েছে, মলিবডেনাম, বেরিলিয়াম। আচ্ছা, নিকেল ক্রোমিয়াম খুবই 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 ইম্পর্টেন্ট, এইটা মনে করো, এটা তো মানে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বললাম যে জিনিসটা আমাদের দেশের জন্য বা আমাদের পার্সপেক্টিভে যে জিনিসগুলো ইউজ হয় বা বেশি ব্যবহৃত হয় সেইগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এই যে কোবাল্ট, আচ্ছা এই যে কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয়টা হচ্ছে বলছে এখানে কোবাল্ট ক্রোমিয়ামটা যদিও ব্যবহার হয়, মেনি ল্যাবরেটরিতে নিকেল ক্রোমিয়ামটা ইউজ করা হয়। কারণ কয়েকটা কারণ আছে। কোবাল্ট ক্রোমিয়াম এগুলো আমরা যখন একটু পরে দেখবো ইনশাল্লাহ। তো দেখো একটু কোবাল্ট ক্রোমিয়াম, নিকেল ক্রোমিয়ামে কি কি থাকে? নিকেল থাকবে, ক্রোমিয়াম থাকবে, তাই না? তাহলে এছাড়া মোলিবডেনাম থাকে অল্প পরিমাণে, এছাড়া হচ্ছে আরো বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলিকন, এগুলোর পার্সেন্টেজ খুবই কম। তো এই যে নিকেল ক্রোমিয়াম অ্যালয়, দেখো এই যে হচ্ছে অ্যালয়ের পিলেটগুলো ছোট 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 টুকরো টুকরো করা, তো এগুলো হচ্ছে অ্যালয় প্লেট। তো জেনারেল প্রপার্টি আমরা দেখলাম যে চিপেস্ট অফ অল কাস্টিং অ্যালয়, আমাদের যত কাস্টিং অ্যালয় আছে সবচেয়ে কম দামি এবং সবচেয়ে বেশি ইউজ হয়। কালারটা হচ্ছে কেমন? এই যে সিলভারি কালার বা হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, যাই হোক, মেল্টিং টেম্পারেচারটা ভালো, সেটা হচ্ছে 1155 থেকে 1304। ডেনসিটিটা কম, ঠিক আছে? এবং এইটার কারণে কি সুবিধা হয়েছে যে গোল্ড অ্যালয় ডেনসিটি বেশি হলে ভারী হয়েছে, কিন্তু এগুলো অনেক লাইটার হয়েছে। অর্থাৎ তুমি যদি এই নিকেল ক্রোমিয়াম অ্যালয় দিয়ে কোনো নিকেল ক্রোমিয়াম অ্যালয় দিয়ে তুমি যদি কোনো ডেঞ্চার বানাও, সেই ডেঞ্চার কি হবে? যে ডেঞ্চার পড়তে অনেক ইজি হবে, আরামদায়ক হবে, অনেক লাইট ওয়েট হবে। ওকে, তো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডেনসিটি। আচ্ছা, ডেনসিটি অলরেডি কাস্টেবিলিটি। তবে এইখানে যে সমস্যাটা আমরা বলছিলাম একটু আগে, যে যে মেটাল বা যে অ্যালয়ের ডেনসিটি যত বেশি হবে সেটার কাস্টেবিলিটি তত ইজি হবে। মোর ডেনসিটি মোর কাস্টেবিলিটি। কাস্টেবিলিটি মানে তো বুঝছো যে কাস্টিং প্রসেসের মাধ্যমে যে আসা, যে কাস্ট করা, এগুলো এক্সট্রিমলি টেকনিক সেন্সিটিভ অন রিজনস অফ দেয়ার লো ডেনসিটি কম্পেয়ার টু গোল্ড অ্যালয়, যে বলছিলাম। ঠিক আছে, তাহলে এটা তোমাদের মাথায় রাখতে হবে। হার্ডনেস ওয়ার্কেবিলিটি অনেক ভালো থাকবে গোল্ড অ্যালয় থেকে, নোবেল মেটালের থেকে বেশি। এবং এই জন্য কি সমস্যা, যে এদের এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ ইন ল্যাবরেটরি, যে এত বেশি হার্ড। এবং তোমরা বলছিলাম যে হার্ডনেস ভালো, বাট আমরা যখন কাজ করব কোনো একটা ওয়ার্ক করার সময় সেইটা আমাদেরকে বেশি বাধা ফেস করতে হবে। এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ ইন দ্য ল্যাবরেটরি, অনেক কষ্ট। এছাড়া হচ্ছে ভেরি ডিফিকাল্ট টু কাট, স্প্রু কাটিংয়ের জন্য গ্রেন্ড আর পলিশিংও অনেক বেশি হার্ড। এবং হাই হার্ডনেস রেজাল্টস ইন র্যাপিড ওয়্যার অফ কার্বাইড অ্যান্ড ডায়মন্ড বার। দেখা যাচ্ছে র্যাপিড ওয়্যার মানে ডায়মন্ড বার কার্বাইডগুলো নিজেদের লস হয়ে যাচ্ছে আর অ্যাব্রিডেড হয়ে যাচ্ছে। এছাড়া দেখো ইয়েল্ড স্ট্রেংথ কেমন, এগুলো সব কিছু ভালো ভালো প্রপার্টি পাই আমরা। তো বেস মেটাল অ্যালয়ে টয়েজেস গোল্ড মানে স্টিফনেস ইলাস্টিসিটি অনেক বেশি থাকে। পার্সেন্টেজ ইলংগেশনটা হচ্ছে 10 থেকে 28, ইন্ডিকেশন অফ দ্য ডাক্টিলিটি অফ দ্য অ্যালয়। তো এটা আমরা জানি ডাকটাইল দিসালে। আচ্ছা, যাই হোক, পোর্সেলিন বন্ডিং হচ্ছে অ্যাডিকুয়েট অক্সাইড লেয়ার তৈরি করে, আলটিমেটলি সেখানে ভালো বন্ডিং তৈরি হয়। স্যাগ রেজিস্ট্যান্সও হচ্ছে ফার মোর স্টেবল। অ্যাস্থেটিক হচ্ছে ডার্ক অক্সাইড লেয়ার মেবি সিন অ্যাট পোর্সেলিন মেটাল জাংশন। এছাড়া হচ্ছে টার্নিশ অ্যান্ড করশন রেজিস্ট্যান্স, হাইলি রেজিস্ট্যান্স টু টার্নিশ অ্যান্ড করশন, দিস ইজ ডিউ টু দ্য প্রপার্টি অফ নন প্যাসিভেশন। তাহলে প্যাসিভেশনের জন্য কি হচ্ছে এখানে? টার্নিশ করশনটা রেজিস্ট্যান্স হচ্ছে। তোমরা জানো যে এখানে টার্নিশ করশন রেজিস্ট্যান্স হয় নিকেল ক্রোমিয়ামে, ক্রোমিয়ামের সাথে অক্সাইড যুক্ত হয়, অক্সাইড যুক্ত হয়ে একটা অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড একটা ইমপারমিয়েবল লেয়ার তৈরি করে। আর ধরো এটা হচ্ছে মেটাল, তার চারপাশে একটা লেয়ার তৈরি হয়ে গেলে অক্সিজেন, আলটিমেটলি বাইরে থেকে ওয়াটার বা অন্যান্য মানে যে ইসের এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে না, বুঝতে পারছো, এটাকে প্রিভেন্ট করতেছে। তো বেস মেটাল অ্যালয়ের খুব ভালো ভালো কিছু দিক আমরা পাই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে প্যাসিভেশন ইফেক্ট আছে, এই যে অলরেডি বলছি। এখন কাদের কাদের আছে সেলফ প্যাসিফিটিং ইউনিট? টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, এদেরও আছে, ঠিক আছে। সোল্ডারিং এর জন্য আমাদের কি করতে হয়? এখানে লং স্প্যান ব্রিজের কাজটা করার জন্য, আচ্ছা যাই হোক, সোল্ডারিং নেসেসারি টু ব্রিজ পার্ট। আচ্ছা, তো জয়েন্ট ব্রিজ, অর্থাৎ তুমি যদি ব্রিজ পার্ট, যে ব্রিজ দেখো এরকম যে ডেন্টাল ব্রিজের পার্টগুলোকে জয়েন করার জন্য আমাদের সোল্ডারিং করা দরকার হয়। ওকে,
আচ্ছা যাই হোক, এছাড়া হচ্ছে কাস্ট এবং শ্রিঙ্কেজ এবং হায়ার কাস্টিং শ্রিঙ্কেজ। ঠিক আছে, তাহলে হায়ার কাস্টিং শ্রিঙ্কেজটা বেশি হবে। একটু আর একটা কিন্তু খারাপ দিক পাইছি। তাহলে আমরা কি কি পাইলাম, যে হায়ার কাস্টিং শ্রিঙ্কেজ এবং হচ্ছে এখানে কাস্টেবিলিটি পুয়ার, এবং হচ্ছে এখানে যে আমাদের কাজ করার জন্য হচ্ছে গ্রিন্ডিং, ইনসাইজিং অথবা হচ্ছে যেটাকে পলিশিং, এগুলো অনেক ডিফিকাল্ট। তার কিছু খারাপ খারাপ দিক আছে। ঠিক আছে, আচ্ছা বায়োলজিক্যাল কনসিডারেশনে এখানে আরেকটা নেগেটিভ ব্যাপার আছে। নেগেটিভ ব্যাপার বলতে যে নিকেলের আমরা অ্যালার্জিক রিয়াকশন দেখি। ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন হয় অনেক পেশেন্টের ক্ষেত্রে, এবং এদের অলসো পটেনশিয়াল কার্সিনোজেনিক বলা হয় দেখি। তাহলে অনেক পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, তো কি হলো যে আমাদের আমাদের যে যে নিকেলটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন করে অনেক পেশেন্টের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে বেরিলিয়াম থাকে, বেরিলিয়ামটাও পটেনশিয়ালি টক্সিক একটা সাবস্টেন্স। পটেনশিয়াল টক্সিক মানে এটা টক্সিটি করতে পারে। ওকে, ইনহেলেশন বেরিলিয়ামে হচ্ছে বেরিলিওসিস হয়, একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি একটা ডিজিজ হয় বেরিলিওসিস। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই জন্য আমাদেরকে বিভিন্ন রকম প্রিপারেশন নিতে হবে, ওয়ার মাস্টার্স পরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এছাড়া আমরা দেখি যে টাইটেনিয়াম, একটু আসো যে টাইটেনিয়ামটা আমরা একটা দেখি। এবং টাইটেনিয়ামের ক্ষেত্রে দুইটা ফেজ আছে, এই ফেজগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। তো তো আমরা টাইটেনিয়ামটা একটু দেখি। টাইটেনিয়াম একটু ইন্টারেস্টিং, কিন্তু টাইটেনিয়াম হচ্ছে অনেক ভ্যালুয়েবল, মানে আমরা যদি কিনতে চাই ভ্যালুয়েবল, তবে এটাকে নোবেলের আন্ডারে ধরা হয় না, বুঝতে পারছো? তাহলে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে এটা তোমাদের কনফিউজ না হওয়ার কোনো কারণ নেই, যে এটা মানে নোবেল মানেই সেটা এক্সপেন্সিভ অবশ্যই, তবে সব এক্সপেন্সিভ মেটালই নোবেল না। যেমন হচ্ছে একটা টাইটেনিয়াম, এই টাইটেনিয়াম বলছে যে আমরাকে অক্সাইড রুটারে পাই। আচ্ছা যাই হোক, আর্থ ক্রাশ থেকে, এটা হচ্ছে একটা অরিজিন আর কি, কোথা থেকে পাই আর কি আমরা। তো টাইটেনিয়ামটাকে আমরা যে প্রসেসেই করি, ইউজ করি, রিফাইন করি, সেটাকে বলা হয় কোলস প্রসেস, নট নেসেসারি। তো এখানে আমরা কিছু কিছু খুব ভালো ভালো বৈশিষ্ট্য পাচ্ছি, যেমন হাই স্ট্রেংথ, রিজিডিটি, টেম্পারেচার রেজিস্ট্যান্স টু করশন, এবং অ্যাবসলিউট উইথস্ট্যান্ড টু হাই টেম্পারেচার, অনেক বেশি টেম্পারেচারে উইথ স্ট্যান্ড করতে পারে। এছাড়াও হচ্ছে আপনাকে মেটাল সিরামিকের ফর্মে আমরা পাই, মেটাল সিরামিক পাই। এছাড়া হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, তারপর হচ্ছে আরও কিছু ভালো দিক, যেমন হচ্ছে এক্সিলেন্ট বায়োকম্প্যাটিবিলিটি, এবং এইটা আমাদের বিশেষ করে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজে দেয়। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে অসিও ইন্টিগ্রেশন করে, অসিও ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমরা ইমপ্ল্যান্টের ক্লাস অলরেডি আমাদের রেকর্ড করা হয়েছে, তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে হচ্ছে ইমপ্ল্যান্টে কি হয়, অসিও ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এছাড়া হচ্ছে লাইট ওয়েট, ওজনেও কম। ওজনে কম কেন? কারণ ডেন্সিটি কম। গুড এক্সটেন্ট অ্যাবিলিটি টু প্যাসিভেট, অর্থাৎ এটা নিজেকে ইনঅ্যাক্টিভ করে দেয়। ইনঅ্যাক্টিভ করা বলতে এটা কি করে, যে এটা মরিচা পড়ায় না বা ক্ষয় হয় না। এছাড়া দেখো, এই যে এটা হচ্ছে তোমাদের ফিলিপস বই থেকে আমি নিয়েছিলাম, যা তোমার হচ্ছে টাইটেনিয়ামকে কমার্শিয়ালি পিওর টাইটেনিয়ামে ধরা হয় সিপি। তো বলছে যে এটাকে অল মেটাল সিরামিক প্রসেসে ইউজ করতে পারি, ইমপ্ল্যান্টে ইউজ করে থাকি, রিমুভেবল পার্শিয়াল ডেন্সার ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি। এছাড়া এই যে বলছে এখানে যে অক্সাইড ফিল্ম তৈরি করে, যেটা হচ্ছে 10 ন্যানোমিটার থিক। হ্যাঁ, যেটা হচ্ছে অলসো এটাকে বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল। আমরা অলরেডি অনেক কথা জানি। এটা হায়ার মেল্টিং টেম্পারেচার হচ্ছে, হাই মেল্টিং টেম্পারেচার এটা হচ্ছে 1668, এটা খুব খুব ভালো করে মনে হয়, 1668 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং হাই রেট অফ অক্সিডেশন অ্যাবভ 900, এবং হচ্ছে স্পেশাল কাস্টিং মেশিন, আর্ক মেল্টিং ক্যাপাবিলিটি লাগে, আর্গন অ্যাটমসফিয়ার লাগে। এটাকে অনেক বেশি পরে হচ্ছে, আমরা পড়ছিলাম যে কিউটিএইচ, তারপর হচ্ছে কি তো, তাহলে কিউটিএইচ, তারপর হচ্ছে লেজার, বা হচ্ছে আর্ক মেল্টিং আর্গন অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তো এরকম যে এইগুলো পড়ছিলাম, মানে এই যে প্রসেসগুলো বা কি কি ওয়ে আছে, লাইট সোর্স হিট সোর্স। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর্ক মেল্টিং, সরি আমি একটু ভুল বলে ফেলছি, কিউটিএস না, এটা আমরা একটা কথা বলছি যে আর্ক মেল্টিং, তারপর হচ্ছে আয়রন অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে আমরা ফ্লেম দেখছিলাম। ঠিক আছে, ফ্লেম এবং সোর্স অফ হিট। তো এছাড়া হচ্ছে এই আর্গন অ্যাটমসফিয়ার, হ্যাঁ, উইথ দ্য কাস্টিং ইনভেশন কনসিস্ট অফ অক্সাইড। ওকে, মেটাল সেরামিক যে প্রসেসিস, এখানে সিন্টারিং টেম্পারেচার 800 ডিগ্রি কম, এবং হচ্ছে অক্সিডেশনটা কমাই দেয়, ফলে আলটিমেটলি কনভার্সন অফ আলফা ফেজ টু হায়ার টেম্পারেচার বিটা ফেজ। আমি একটু পরে এটা বলতেছি।
দেখো তোমাদের কিছু গ্রেড আছে টাইটেনিয়ামের, 1 থেকে 4, এবং এটার পার্সেন্টেজ আছে, যত নিচে যাবে তত কমবে। তো দেখো এখানে টাইটেনিয়াম অ্যালয়কে আমরা দুইটা ফেজ, একটা হচ্ছে আলফা ফেজ, একটা হচ্ছে বিটা ফেজ, ঠিক আছে। আর এই সিপি আর একটা হচ্ছে বিসিসি। এই সিপি হচ্ছে হেক্সাগোনাল যে প্যাক্ট, আর একটা হচ্ছে ক্লোজ প্যাক্ট। আচ্ছা যাই হোক, ক্লোজ প্যাক্ট ক্রিস্টাল যে স্ট্রাকচার আলফা, এই আলফাটা হচ্ছে দেখো যে এটাকে অ্যালোট্রফিক ট্রান্সফরমেশন বলে, অর্থাৎ অ্যালোট্রফিক একে সেম সেম অ্যালয়ের মধ্যেই কি হচ্ছে আলাদা করে হেক্সাগন, তোমার দুইটা শেপ আসতেছে বা দুটো ফেজ আসতেছে, যেমন হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট, এটা আমরা দেখবো। এছাড়া হচ্ছে এই একটা ফর্ম, আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি মোর ডাক্টাইল। হ্যাঁ, একটা স্ট্রং ফেস মোর ডাক্টাইল, যেটা হচ্ছে বডি সেন্ট্রাল ক্রিস্টাল, বিসিসি। হ্যাঁ, বডি সেন্টার কিউবিক বা বডি সেন্টার ক্রিস্টাল, যেটাকে আমরা বিটা ফেস বলি। তো আলফা ফেস, এই যে আলফা ফেজ এবং বিটা ফেজ, ঠিক আছে। এই আলফা ফেজ এবং বিটা ফেজ দেখছো, আলফা ফেজ স্টেবিলাইজার কিছু কিছু এলিমেন্টস আছে বা স্টেবিলাইজার আছে, যারা কি করে যে আলফা ফেজকে করে। দেখো যে টাইটেনিয়ামের মূলত এই দুইটা থাকলেও চারটা হইতে পারে, যেমন হচ্ছে বলছে আলফা নিয়ার আলফা, আলফা এবং আলফা কাছাকাছি, আলফা বিটা একটা মিক্সড, আর একটা হচ্ছে বিটা। হ্যাঁ, তো আমরা কি করতে পারি যে আলফা স্টেবিলাইজার, দেখো এরকম ফেজ হচ্ছে চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জের কারণে এরকম ফেজেস চেঞ্জ হয়। আবার বলি, আলফা এবং বিটা এটা হচ্ছে প্রিন্সিপাল দুইটা ফেজ। হ্যাঁ, একটা হচ্ছে হেক্সাগোনাল, এইচসিপি হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট, এদের চেহারা আছে আলাদা আলাদা দেখাবো। এবং বিসিসি মানে হচ্ছে সেখানে হচ্ছে বডি সেন্টার ক্রিস্টাল বা কিউবিক। তো এই যে ফেজ, এখন টেম্পারেচার চেঞ্জের কারণে কি হতে পারে, চারটা ফেজ আসতে পারে। আলফার কাছাকাছি নিয়ার আলফা, আলফা থেকে কিছুটা বিচ্যুতি হলো, আলফা বিটা একটা মিক্স টাইপের, আর একটা হচ্ছে বিটা। তো এদেরকে ঠিক করার জন্য আমি একটা ফেজে রাখার জন্য আমরা কিছু স্টেবিলাইজার দিই, যেমন আলফা ফেজ প্লাস, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, কার্বন, নাইট্রোজেন, গ্যালিয়াম, এদের দিলে সেখানে কি ট্রান্সফরমেশন টা অনেকটা কমে আসে, ঠিক আছে। কজেস ট্রান্সফরমেশন অফ আলফা টু বিটা ফেজ টু অকার হায়ার টেম্পারেচার অন হিটিং। আলটিমেটলি এটা যদি আমরা দেই, আলফা ফেজ থেকে যখন আমরা হায়ার টেম্পারেচার যাব, তখন ডিরেক্টলি আলফা থেকে বিটা, অর্থাৎ এই মাঝে মাঝে যে ফেজ নিয়ার বিটা, আলফা বিটা, এগুলো আর আসবে না, ঠিক আছে। এছাড়াও আছে আমরা কিছু বিটা ফেজ স্টেবিলাইজার, যেমন হচ্ছে মলিবডেনাম, কোবাল্ট, নিকেল, কপার, প্যালাডিয়াম, টাইটেনিয়াম এবং হচ্ছে ভ্যানাডিয়াম, এগুলো দিলে কি হয়, কজেস দ্য ট্রান্সফরমেশন বিটা টু আলফা ফেজ অ্যাট লোয়ার টেম্পারেচার অন কুলিং। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আলফা টেম্পারেচারটা মূলত হচ্ছে আলফা যে ফেজ, এই আলফা ফেজটা হচ্ছে লোয়ার টেম্পারেচারের দিকে হয়, লোয়ার টেম্পারেচারে হচ্ছে আলফা ফেজ, যেমন হচ্ছে 882, ঠিক আছে, বা 883, এরকম বইভেদে ভেরি করে 2-1 ডিগ্রি। তো এখানে আমরা হচ্ছে আলফা ফেজটা হচ্ছে আমরা কম ডিগ্রি, মানে কম নিচের দিকের, অর্থাৎ তুলনামূলক লো টেম্পারেচারে আমরা আলফা ফেজটা পাই, আর বিটা ফেজটা পাই আমরা হচ্ছে হায়ার টেম্পারেচার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমরা ডেন্টিস্ট্রিতে একটা টাইটেনিয়াম অ্যালয় একটা ইউজ করি, যেটাকে বলা হচ্ছে 6-4, যেমন হচ্ছে টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম। কিছুক্ষণ আগে আমি বলছিলাম টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম, তাহলে এইটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা মনে রাখবো। আচ্ছা, ঠিক আছে। তো এই টাইটেনিয়ামের ইউজগুলো তোমরা দেখো, অলরেডি আমরা বলে ফেলছি, মেটাল, সিরামিক, রেস্টোরেশন আমরা ইউজ করতে পারি। আর ডেন্টাল যেটা ডেন্টাল ইমপ্লান্টসে ম্যাটেরিয়ালস অফ চয়েস, ঠিক আছে। পার্শিয়াল ডেঞ্চার, ফ্রেমওয়ার্ক, কমপ্লিট ডেঞ্চার, বার কানেক্টর, এই যে দেখো এখানে বার কানেক্টর ইউজ করা হয়েছে, এগুলো প্রত্যেকটাই যে ম্যাক্সিলারি বার কানেক্টর, এই যে মাঝখানের গুলো হচ্ছে বার কানেক্টর। ওকে, তারপর হচ্ছে ম্যাশ মেমব্রেন তৈরি করা যায়, যেটা হচ্ছে বোন অগমেন্টেশনে কাজ লাগে। এছাড়া হচ্ছে ডেন্টিস্ট্রিতে আমরা কি ইউজ করি, অল্টারনেটিভ অ্যালয়, তো দোসর, অ্যালার্জিক টু নিকেল, যাদের নিকেল আছে তাদের ক্ষেত্রে টাইটেনিয়াম ইউজ করতে পারি। সার্জারির জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে এতক্ষণ যেটা বললাম ডেন্টিস্ট্রি, সার্জারিতে বোন স্প্লিন্ট, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল হিপ জয়েন্ট, আর্টিফিশিয়াল হার্ট পাম্প, পেসমেকার কেসেস, এগুলোর ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। তো তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে এএসটিএম গ্রেড মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো এরা আসলে 4টা গ্রেডের কমার্শিয়াল পিওর টাইটেনিয়ামের গ্রেড দিছে, 3 টাইটেনিয়াম অ্যালয়, 4 গ্রেডস অফ টাইটেনিয়াম অ্যালয়, সিপি টাইটেনিয়াম অ্যান্ড 3 টাইটেনিয়াম অ্যালয়। তাহলে হচ্ছে এরা কি করছে, দেখো এই যে এটা, ঠিক আছে। তাহলে 6 সাথে টাইটেনিয়াম, এটা হচ্ছে 6 অ্যালুমিনিয়াম, 4 ভ্যানাডিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে এছাড়াও আছে এইটারই এক্সট্রা লো ইন্টারস্টিশিয়াল, যেমন লো কম্পোনেন্টস, মানে এদের
এর একটা লোয়ার ভার্সন আছে, যেমন এখানে আমরা হচ্ছে অন্য একটা মেটাল দিয়ে রিপ্লেস করে নিতে পারি। আচ্ছা যাই হোক, তো আমাদের এইগুলা দেখো কি কি জানার দরকার। এছাড়া হচ্ছে কি কি ফেজ আছে আমরা অলরেডি বলে ফেলছি, এখানে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট আছে এবং হচ্ছে বডি সেন্টার কিউবিক আছে, যেটা বিটা ফেজ 882 বা 883 মাত্র আমি বলছিলাম কথাগুলো। এছাড়া হচ্ছে হোয়াইট কালার হচ্ছে হোয়াইট, ডেন্সিটি হচ্ছে 4.5, মাত্র 4.5, এটা আমাদের মনে রাখতেই হবে। টাইটানিয়ামের ডেন্সিটি অনেক কম এবং এটা আচ্ছা রিজিড আছে, আমরা জানি এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। দেখো 10 ন্যানোমিটারের একটা লেয়ার তৈরি করে, এগুলো কিন্তু এই ফিলিপসই ছিল। কাস্টিং এর ক্ষেত্রে আমরা কি করি, কাস্টিং এর ক্ষেত্রে কাস্টিংটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে হাই মেল্টিং টেম্পারেচার, লো ডেন্সিটি এবং হচ্ছে হাই রিঅ্যাক্টিভিটি টু অ্যাটমসফিয়ার। তবে এটা সমস্যা হচ্ছে যে এটা খুব বেশি রিয়াকশন করে। হ্যাঁ, যখন আমরা হচ্ছে নর্মালি ও হচ্ছে প্যাসিফিকেশন লেয়ার তৈরি করে রাখবে, ও হচ্ছে টাইটেনিয়ামের চারপাশে একটা লেয়ার তৈরি করে রাখবে, অক্সাইডের লেয়ার, প্যাসিফিকেশন লেয়ার। কিন্তু যখনই তুমি আবার হিটে দিবা, হিট বা টেম্পারেচারে, হায়ার টেম্পারেচারে গেলে সেখানে আবার এখানে অক্সিডাইজেশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, অক্সাইড লেয়ার ফর্মেশন ভিতরে ভিতরে অনেক বেশি অক্সাইড লেয়ার ফর্মেশন হয়ে যায়। তো এখানে কয়েকটা চ্যালেঞ্জেস কেন আবার বলি, তোমাদের বলছিলাম ডেন্সিটি যত কম হবে কাস্টেবিলিটি তত কঠিন হবে বা তত প্রবলেমেটিক হবে। তাহলে হচ্ছে এখানে ডেন্সিটি কম, মাত্র 4.5 লো ডেন্সিটি। তারপর হচ্ছে হাই রিঅ্যাক্টিভ টু অ্যাটমসফিয়ারিক এয়ার, যে মাত্র বললাম। এছাড়া হচ্ছে হাই মেল্টিং টেম্পারেচার অনেক বেশি, 1668 ডিগ্রি সেন্টিগ্রেড, 1668 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো মনে রাখবা টুকটাক কথাগুলো, তাইলে কিন্তু ইজি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এতক্ষণে কি কি জিনিস শিখলাম আমরা অলরেডি একটু রিক্যাপ করি জাস্ট। তোমরা করতে করতে আসলে বোরিং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। তো হচ্ছে কি বললাম, আমরা টাইটেনিয়াম পড়তেছি, এছাড়া নিকেল ক্রোমিয়াম আমরা অলরেডি পড়ে ফেলছি, গোল্ড অ্যালয় রিলেটেড পড়ছি। এছাড়া হচ্ছে প্যালাডিয়াম সিলভার, তাই না, প্যালাডিয়াম সিলভার প্যালাডিয়াম অ্যালয় সম্পর্কে মোটামুটি জানছি। এই কয়েকটা অ্যালয় মনে রাখতে বলি যথেষ্ট। আমরা মেশিনের জন্য ক্যাটকাম টেকনিক ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলো আমাদের জাস্ট এত কিছু জানলেই হবে না, আমাদের ক্যাটকাম টেকনিক জাস্ট এতটা মনে রাখবো। তারা হচ্ছে সিরামিক ভিনিয়ার আমরা ইউজ করতে পারি। যাই হোক, এখানে অ্যাডভান্স ডিসঅ্যাডভান্টেজ আমরা পড়বো না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালয় রিলেটেড পড়া। অর্থাৎ আমরা অ্যালয় আজকের ক্লাসটাই এই পর্যন্তই অ্যালয় রিলেটেড পড়া শিখলাম। এরপরে আমরা হচ্ছে কাচ পার্শিয়াল ডেঞ্চার আগে শিখবো, যে কাচ পার্শিয়াল ডেঞ্চার কি 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 জিনিস থাকে, পার্টস কি, কম্পোনেন্ট কি, সবগুলো আমার কাছে এখানে আছে। হ্যাঁ, এইগুলো আমরা আরেকটা ক্লাস হবে। ঠিক আছে, এবং আরপিডি এফপিডি পরে আমরা বাকি অ্যালয়গুলো, যেমন এখানে দেখো কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয় আছে, তারপর হচ্ছে কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয়, মোটামুটি এটাই। হ্যাঁ, তো এইটা পড়লে আমাদের ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে।